আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এবং আজকে যেহেতু তোমরা একটা এক্সাম দিয়ে এসেছো, তো আমি জানি তোমাদের মধ্যে অনেকে টায়ার্ড এবং হওয়াটাও স্বাভাবিক। এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ, ফাইন্যান্স পরীক্ষা গিয়েছে, ম্যাথের ক্যালকুলেশন গিয়েছে, কিন্তু আমাদের হাতে কিন্তু সময় একদমই নেই, যেহেতু আমাদের পরশুদিনই ম্যানেজমেন্ট পরীক্ষা এবং সেই সাথে এতগুলো চ্যাপ্টার, সিকিউ প্রিপারেশন, এমসিকিউ প্রিপারেশন। সো আমরা বিফোর এফআরএল আমরা আজকের সেশনটা নিচ্ছি যাতে তোমরা জানতে পারো যে কিভাবে আগামীকালকে পর্যন্ত পড়াশোনাটা করবে। এবং সেই সাথে আমরা আজকে টোটাল 3টা চ্যাপ্টার শেষ করব, যাতে তোমরা রাতে এই 3টা চ্যাপ্টার রিভাইজ দিয়ে কনফার্ম 3টা সৃজনশীল, 3টা সিকিউ অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারো। সো আমরা একটু দেখে নিই আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুষার জয়েন করেছে। ওকে, নাফিসা হ্যালো, গুড ইভিনিং। গুড নাইটের সময় হয়ে যাচ্ছে, বেসিক্যালি অনেক রাত হয়ে গিয়েছে। হ্যালো, স্নিগ্ধা জয়েন করেছে। আচ্ছা, যারা যারা জয়েন করব সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, সবাই মিলে ক্লাসটা করব, সবারই প্রিপারেশন নেওয়া দরকার। আচ্ছা, শামিমা ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব এবং আমাকে একটু কমেন্টে জানিয়ে দিব কে কোন বোর্ড থেকে জয়েন করেছি। সবাই দ্রুত কমেন্টে জানিয়ে দিব কে কোন বোর্ড থেকে জয়েন করেছি এবং বলবো যে আজকের পরীক্ষা কার কেমন গিয়েছে। এখন পরীক্ষা কার কেমন গিয়েছে বলার সাথে আরও দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যাদের ভালো গেছে বেশি খুশি হওয়া যাবে না, আর যাদের খারাপ গেছে বেশি দুঃখ পাওয়া যাবে না। সো যাদের ভালো গেছে পরের এক্সামের প্রিপারেশন নিব, এবং যাদের খারাপ হয়েছে বা মোটামুটি হয়েছে তাদের জন্য কিন্তু নেক্সট পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা আরও বেশি জরুরি, যাতে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিংয়ে কোনোভাবে A+ মিস না যায়। আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ওকে, আমি ঢাকা বোর্ডের দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই দেখলাম ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, রায়ান হচ্ছে চট্টগ্রাম থেকে। ওকে, ইসমাইল বলেছে হ্যালো। হ্যালো ভাইয়া, কি অবস্থা? পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা, মোটামুটি সবারই শুনতেছি ভালো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দিব, তো সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। এবং আজকে কিন্তু আমাদের 3টা চ্যাপ্টার শেষ করব। 3টা চ্যাপ্টার শেষ করব বলতে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনাদের কিছু কনফিউজিং এমসিকিউ সবসময়ই আসে। সো আমরা আজকে চেষ্টা করব ওই কনফিউজিং এমসিকিউগুলো সলভ করতে, এবং আপনারা দেখবেন আপনাদের সবগুলো বোর্ড মিলে ঘুরে ফিরে এই এমসিকিউগুলো কোনো না কোনো বোর্ডে পাবেনই। আচ্ছা, খাতিজা বলেছে আমার অনেক খারাপ হয়েছে। কোনো সমস্যা নাই, ম্যানেজমেন্ট পরীক্ষা বাকি, অ্যাকাউন্টিং পরীক্ষা বাকি, আরও পরীক্ষা আছে, এগুলো দিয়ে আমরা শিওর A+ পর্যন্ত পৌঁছায় যাব। সো ফাইন্যান্স নিয়ে মন খারাপ করার কিছু নাই। আচ্ছা, রাজশাহী থেকে। ওকে, আচ্ছা, শামিমা বলছে কোশ্চেন অনেক ইজি হয়েছে। এক এক বোর্ডের মনে হয় এক এক রকম। আচ্ছা আপু, হচ্ছে তোমাদের জন্য এক্সামের আপনার ক্লাসের প্রিপারেশন নিচ্ছিলাম, সো আমি আসলে ফাইন্যান্স নিয়ে দেখার খুব একটা সময় পাই নাই। আজকে রাতে অবশ্যই ক্লাস শেষ করে দেখব, এবং সেই সাথে তোমাদের জন্য আরও কিছু কাজ আছে। আমাদের দাগানো বই কিন্তু চলে আসছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমাদের কিন্তু দাগানো বই চলে আসছে। আপু গ্রুপে পোস্ট করছি এবং লিঙ্ক দিয়ে দিছি। তোমরা আমাদের ফ্রি কোর্স যেটা আছে এসএসসির ফ্রি কোর্স, সেখান থেকে কিন্তু তোমরা এই বইটা ডাউনলোড করে নিতে পারো। এবং দাগানো বইয়ের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তোমরা খুব অল্প সময়ে পুরোটা রিভাইজ দিতে পারবা। অল্প সময় বলতে ধরো তোমরা যদি টানা 2 ঘন্টাও পড়াশোনা করো, যে আমি পুরো দাগানো বইটা 2 ঘন্টা পড়বো, তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি খুব ভালো রকমের একটা বইয়ের ব্যাপারে নলেজ হয়ে যাবে। এবং আমি বলবো যে এটা খুবই জরুরি কালকের এফআরএল ক্লাস করার আগে, কারণ কালকে কিন্তু আমরা সবগুলো চ্যাপ্টার একসাথে কভার করবো। টোটাল অনেকক্ষণ ক্লাস হবে, সবগুলো একবারে রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, ইসরাত হচ্ছে বলতেছে কুমিল্লা বোর্ড থেকে দিছি, কোশ্চেন আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে, পড়ি নাই দেখে পারি নাই। আচ্ছা, কনসিকুয়েন্সেস যাই হয়েছে এবার আমরা পড়বো এবং সেই সাথে পারবো। সো সবাই রেডি তো? আমরা পড়বো সেই সাথে পারবো। আমাদের টোটাল 3টা চ্যাপ্টার আছে। সো আমরা একটু শুরু করে দিই, পড়াশোনা শুরু করে দিই। প্রথম আমরা আজকে 3টা চ্যাপ্টার কভার করব। এর মধ্যে আসতে হচ্ছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, অধ্যায় 4 মালিকানার ভিত্তিতে ব্যবসায়, অধ্যায় 9 বিপণন। এখন এই 3টা চ্যাপ্টারের নাম শুনেই আপনাদের মনে হচ্ছে চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা 2 বছর পড়াশোনা করছেন, সিকিউ সলভ করছো। সো তোমরা জানো যে এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু সকল বোর্ডে সবসময় কোশ্চেন আসে, ঠিক আছে? সো প্রথম চ্যাপ্টার হচ্ছে ব্যবসায় পরিচিতি, তারপর মালিকানার ভিত্তিতে ব্যবসায়। এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রায় 5 ধরনের ব্যবসা নিয়ে আমরা পড়াশোনা করব। তার মধ্যে থেকে প্রায় প্রথম 3টা এক মালিকানা অংশীদারি কোম্পানি থেকে কিন্তু সবসময় কোশ্চেন আসে। সমবায় আর রাষ্ট্রীয় ব্যবসা থেকে কম, বাট এমসিকিউতে আসে। আর হচ্ছে বিপণন থেকে। সো আমরা তাহলে শুরু করে দেই, সবাই একটু ক্লাসে মনোযোগ দিব, ঠিক আছে? আমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ হবে, এবং সবার কিন্তু এখন আমি জানি ফাইন্যান্স পরীক্ষা দিয়ে আসার পর হয়তো তোমরা সবাই পড়াশোনা শুরু করো না এইভাবে। সো যা পড়ছো দেখো ওগুলোর মধ্যে তোমাদের মনে পড়ে কিনা, ঠিক
ঠিক আছে, এমসিকিউগুলো আমরা ওইভাবে সলভ করব। সো প্রথমে চলে আসি হচ্ছে অধ্যায় 1-এর ব্যবসায় পরিচিতিতে। আচ্ছা, আজকে আমরা বলছিলাম হচ্ছে কনফিউজিং এমসিকিউগুলো সলভ করব আর হচ্ছে সিকিউগুলো সলভ করব। তোমাদের মোটামুটি চ্যাপ্টার রিভিউ করাই আছে, সো আমি ওভারঅল চ্যাপ্টার রিভিউ না করে তোমাদের যেই যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয় ওই জায়গাগুলো সলভ করব। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে এমসিকিউর 1 নম্বর চ্যাপ্টারে কি কি আছে। 1 নম্বর চ্যাপ্টারে প্রথমে আসে হচ্ছে ব্যবসায় বলতে কি বোঝায়, এরপরে ব্যবসায়ের 3টা বিভাগ, একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। মোটামুটি চ্যাপ্টারটা কিন্তু এই জিনিসটা নিয়ে, প্রথম পার্ট 2। দেন সেকেন্ড সেগমেন্টে আসে হচ্ছে ব্যবসায় পরিবেশ নিয়ে, যেখানে আমরা টোটাল 6 ধরনের পরিবেশ নিয়ে পড়বো। 6 ধরনের পরিবেশের মধ্যে কি কি উপাদান আছে এগুলো নিয়ে পড়বো। সো ব্যবসার ক্রমবিকাশের ধারার মধ্যে প্রথম একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ব্যবসার ক্রমবিকাশের ধারাকে কয় ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে 3 ভাগে, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। এখন আপু কেন এই জিনিসটা দেখাচ্ছে সেটার কারণটা হচ্ছে তোমাদের যে কোনো একটা পয়েন্ট দিয়ে বলবে এটা কোন যুগের মধ্যে পড়ে। যেহেতু পয়েন্ট অনেকগুলা, সেটা কিন্তু একটু কনফিউজিং হয়ে যায়। এখন তাহলে দেখি আমরা যে এই জিনিসটা আমরা কিভাবে সহজে মনে রাখবো। প্রথমে দেখো, এইটা প্রাচীন যুগের ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি, ওই যে পাহাড়ে থাকে, ওই যে মানে নাচে টাচে এই টাইপের যে পাহাড়ি অঞ্চলের যে ব্যাপারগুলো, ওই টাইমের কাহিনী। সো এই টাইমে কি হইতো, মানুষ পশু শিকার করতো, ওটাকে পোড়াইতো, তারপরে লবণ টবণ তো ছিল না, ওইভাবেই খাইতো। এরপরে মৎস্য শিকার করতো, ফলমূল আহরণ করতো, কৃষি কাজ করতো, ওই গম ভুট্টা এই টাইপের জিনিসগুলো কৃষিকাজ হিসেবে ব্যবহার করতো। আর লাস্ট ওয়ান হচ্ছে দ্রব্য বিনিময়। এটাকে আমরা অনেকেই জানি, এটা হচ্ছে আমার বার্টার সিস্টেম। সো ইংলিশটাও আমরা একটু মনে রাখবো, যদি বাই চান্স চলে আসে যে বার্টার সিস্টেমের বাংলা প্রতিশব্দ কি, সেটা হচ্ছে দ্রব্য বিনিময়। সো এই কয়টা দেখলে না কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। কিভাবে, এই মৎস্য, পশু, ফলমূল, কৃষিকার্য এগুলো সবগুলাই তো মধ্যযুগের হওয়ার কথা না, আধুনিক যুগের তো হবেই না। এই কয়টা জিনিস একদম মানব সৃষ্টির শুরুর দিক থেকে এই কয়টা জিনিস আসছে। এরপরে দ্রব্য বিনিময়টা আমরা এখানে কিভাবে মনে রাখবো, কারণ হচ্ছে এই পশু, মৎস্য, ফলমূল যারা এগুলো আহরণ করতো, তারা ধরেন আমি যদি বলি যে আমি হচ্ছে মাছ চাষ করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওকে, আচ্ছা ওকে, আমরা এখন দেখছি, আশা করি এরপরে আর নয়েজ হবে না, সমস্যা নেই, আপনারা মনোযোগ দেন আবার ক্লাসে। সো দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো, যে এই 4টা জিনিস আমি বললাম যে আমি যদি মৎস্য আহরণ করতাম, তাহলে আমি কি শুধু মাছই খাবো? এটা কি সম্ভব যে শুধু আমিষের চাহিদাই আমি পূরণ করলাম? সম্ভব কিন্তু না। আচ্ছা, এখন তাহলে আচ্ছা আপনি একটা ক্লাস নিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, কাকে বলতেছেন এটা আসলে জানি না। ও আচ্ছা, তুর্য ভাইয়াকে, হ্যাঁ তুর্য ভাইয়াকে বলতেছেন, বুঝতে পেরেছি। ওকে, এখন আমি তো তাহলে শুধুমাত্র মাছ খাবো ব্যাপারটা এরকম না। তাহলে আমি কি করতে পারি, আমার যে উদ্বৃত্ত বা এক্সট্রা মাছ আছে এই জিনিসগুলো আমি হয়তো যার কাছে এক্সট্রা ফলমূল আছে তার কাছে এক্সচেঞ্জ করতে পারি। তাহলে এই জন্য আমরা মনে রাখবো বার্টার সিস্টেমটা হচ্ছে দ্রব্য বিনিময়, এবং যেটা হচ্ছে প্রাচীন যুগের মধ্যে পড়ে। সো প্রথম এই কটার মধ্যে কোনো অসুবিধা নেই। এবার আসে হচ্ছে মধ্যযুগ। সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে মধ্যযুগ থেকে। মধ্যযুগে প্রথমত কি করা হয়, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ইত্যাদির ব্যবহার শুরু হয়। বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয়। সো যে কোনো রকমের মুদ্রা টাইপের জিনিসপত্র এই জিনিসগুলো এখান থেকে পাওয়া যাবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা চাইলে মার্ক করে রাখতে পারেন, না মার্ক করলে সমস্যা নেই, আমাদের দাগানো বইতে আছে। আচ্ছা, দাগানো বইয়ের লিঙ্ক দেন এই লাইভে। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস শেষ করে লিঙ্ক দিয়ে দিব লাইভে। এখন যেহেতু আপু লাইভে আছে, এখন তো লিঙ্ক দিতে পারতেছি না, কিন্তু তোমাদের কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম দাগানো বই নিয়ে, ওইটাতে কিন্তু আসছে। আচ্ছা আপু, এই অধ্যায় থেকে সিকিউ আসার পার্সেন্ট কত? 100% আসবে এই অধ্যায় থেকে সিকিউ। এই অধ্যায় থেকে 3টা ইম্পর্টেন্ট টপিক আসছে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পর মধ্যে আবার 5 ধরনের শিল্প আছে, তোমাদের প্রজনন, নিষ্কাশন, সেবা শিল্প, এই যে 5 ধরনের শিল্প আছে, এখান থেকে প্রায় বোর্ডেই কোশ্চেন আসে। এরপরে বাণিজ্য থেকে আসে, আর মাঝে মধ্যে হচ্ছে প্রত্যক্ষ সেবা থেকে আসে। তো আমরা যেটাতে ছিলাম, মধ্যযুগে আমরা হচ্ছে বিভিন্ন রকমের কড়ি, পাথর টাথর ব্যবহার শুরু করি, আর সেই সাথে হচ্ছে স্বর্ণ, রৌপ্য এগুলো ব্যবহার শুরু করি। এরপর বাজার ও শহর সৃষ্টি, ব্যবসায় সংগঠনের উদ্ভব। এখন কোনো ট্রিক্স নাই আসলে, এইটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে। এই যে এখানে 3টা, কাগজি মুদ্রার প্রচলন, বাজার ও শহর সৃষ্টি, ব্যবসায় সংগঠনের উদ্ভব। এবং আজকে আমরা এমসিকিউ সলভ করলে দেখবা যে এটা থেকে প্রায়ই কোশ্চেন আসছে। সো আমরা খুব ভালো মতো মনে রাখবো, মধ্যযুগের আন্ডারে আসে কাগজি মুদ্রার প্রচলন, মানে প্রথম তখন কাগজি মুদ্রা আসা শুরু হয়। দেন যেহেতু আমাদের কাছে কাগজি মুদ্রা আছে, হাতে ক্যাশ আছে,
এখন জিনিসপত্র আর কি এক্সচেঞ্জ সিস্টেমে হয় না, এখন বাজারে মার্কেটে জিনিসপত্র ওঠানো হয়, সেখান থেকে আমরা কাগজি মুদ্রার মাধ্যমে ক্রয় করি। সো এই দুইটা রিলেটেড। আর যেহেতু বাজার এবং শহর সৃষ্টি হয়েছে, সেখানে এখন মানুষজন তো ব্যবসা গড়ে তুলবে। সো এই তিনটা হচ্ছে আমাদের মধ্যযুগের মধ্যে পড়ে। আর এবার আসি হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিল্প বিপ্লবের যুগ কত, সেটা হচ্ছে 1750 থেকে 1850। ঠিক আছে, এটা কিন্তু প্রায় আসে যে শিল্প বিপ্লবের মেয়াদকাল কত, সেটা হচ্ছে 1750 থেকে 1850। এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন এবং বন্টন ব্যবস্থা প্রচলন, ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং। আরগুলো আমি বললামই না, কারণ আরগুলা আমি যদি বলিও আপনারা মনে রাখবেন না, কারণ আপনারা এগুলো দেখেই বলে দিবেন এগুলো আধুনিক যুগের। সো আমাদেরকে মনে রাখতে হবে শিল্প বিপ্লব হচ্ছে 1750 থেকে 1850। এরপরে আধুনিক যুগের মধ্যে যেই বাকিগুলো পড়ে। ঠিক আছে, সো ট্রিক্সটা কি, এই যে এখানে প্রাচীন যুগের যেটা আর আধুনিক যুগের যেটা কষ্ট করে মনে রাখা লাগতেছে না। কষ্ট করে কোনটা মনে রাখা লাগবে? মধ্যযুগেরটা। এই সময় আমাদের বিভিন্ন বিনিময়ের মাধ্যম আবিষ্কার হয়েছে, কাগজি মুদ্রা আবিষ্কার হয়েছে, বাজার এবং শহর সৃষ্টি হয়েছে, ব্যবসা সংগঠনের উদ্ভব হয়েছে। আশা করি সবার এই পার্টটুক ক্লিয়ার। এখন যাদের এই পার্টটুক ক্লিয়ার তারা আমার এর পরের এমসিকিউগুলো ইজিলি অ্যান্সার করতে পারবে। ওকে, সো এখন শুরু আপনাদের কাজ। আমি এতক্ষণ বলছি, এখন আপনারা আমাকে অ্যান্সার বলবেন। সো প্রথমে হচ্ছে ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে? প্রাচীন যুগে, আধুনিক যুগে, প্রাক মাধ্যমিক যুগে, মাধ্যমিক যুগে? সবাই দ্রুত অ্যান্সার বলে দিই। আচ্ছা, অ্যান্সার বলতে গেলে কি সবাই পালাই গেলেন? আমি কোনো কমেন্ট পাচ্ছি না কেন? আচ্ছা, সব একসাথে আসছে এখন। ওকে, সবার অ্যান্সার হচ্ছে, আচ্ছা আঞ্জুম বলছে হচ্ছে বি, বাকি মেজরিটি বলতেছে হচ্ছে ডি। ওকে, আর কয়েকজন অ্যান্সার দেই, এরপরে আমরা অ্যান্সার বলে দিব। ওকে, মেজরিটি অ্যান্সার ডি বলতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, না এটাকে বলে নি। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি। কাগজি ব্যবসা সংগঠনের উদ্ভব হয় কোন যুগে? মধ্যযুগে। মধ্যযুগে আর কি কি হয়? কাগজি মুদ্রার প্রচলন হয়, বাজার এবং শহর সৃষ্টি হয়, ব্যবসা সংগঠনের উদ্ভব হয়, এবং বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য এই জিনিসগুলো উদ্ভব হয়। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা কথা বলে, আমি কমেন্টে দেখতেছি অনেকে ফাইন্যান্সের অ্যান্সার মিলানোর চেষ্টা করতেছো। সো আজকে এটা করো না, আজকে ম্যানেজমেন্টের দিকে ফোকাস দাও, কারণ ম্যানেজমেন্টের জন্য সময় কিন্তু খুবই কম। মানে আজকে ধরো আমার ক্লাস করলা, এরপরে 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করলা, এরপর একটা ভালো ঘুম দিলা, সকালে উঠলা, তারপর পড়াশোনা করলা, আবার আপুর ক্লাস করলা, এফআরএল আছে, আপর অন্তি আপু মিলে এফআরএল এর ক্লাসগুলো নিব। সো তোমাদের কাছে কিন্তু টাইম খুব কম। সো এই স্বল্প সময়ের মধ্যে আবার মন খারাপের টাইম কিন্তু রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা দাগানো বই নিয়ে আপু ক্লাসেই থাকো, আপু আরও বলে দিব, কোনো সমস্যা নেই। ও যেটা বলছিলাম যে মন খারাপের টাইম কিন্তু এখন আপাতত নেই। সো কোশ্চেন যদি না মিলাই থাকো আপাতত মিলানোর দরকার নেই। আচ্ছা, এরপর চলে আসি এমসিকিউ 2-তে। কাগজি মুদ্রার প্রচলন হয়েছিল কোন যুগে? এখন এইটা আর আমি আসলে তোমাদেরকে জিজ্ঞেস করবো না, কারণ তোমরা সবাই পারবা আমি জানি। সো আমি অ্যান্সার বলে দিই, এটা হচ্ছে মধ্যযুগে। সো এই পার্টটা থেকে যদি কোশ্চেন আসে তোমরা সবগুলাই পারবা। পারবা না হচ্ছে 3টা জিনিস: কাগজি মুদ্রার প্রচলন, এরপরে হচ্ছে বাজার এবং শহর সৃষ্টি, আর হচ্ছে ব্যবসা সংগঠনের উদ্ভব। আচ্ছা আচ্ছা, শব্দ হচ্ছে, আচ্ছা আমি একটু চেক করতেছি। তোমরা অনেকেই বলতেছো যে ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের শব্দ ঠিক করার জন্য আপু মানুষ ডেকে ফেলছি। সো আমরা আপাতত একটু সামনে আগাই। এই প্রথম পত্রের, এই যে প্রথম পত্রের বলতে প্রথম চ্যাপ্টারের আর কি, প্রথম চ্যাপ্টারের 2টা পার্ট। একটা হচ্ছে শিল্প নিয়ে, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা নিয়ে, আর সেকেন্ড পার্টটা হচ্ছে ব্যবসায় পরিবেশ নিয়ে। আচ্ছা, এখন এই পার্ট থেকে আপনাদের সিকিউ আসার সম্ভাবনা একটু কম, কারণ প্রথম পার্ট থেকেই কিন্তু কি কোশ্চেনগুলো আসে। এখন ব্যবসায় পরিবেশ থেকে তাহলে কি আসে? ব্যবসায় পরিবেশ থেকে হচ্ছে বেশি এমসিকিউ আসে। এখন এমসিকিউর ক্ষেত্রে এখন এই বিশাল একটা ছক, এটা তো সবারই চেনা, এটা তো বইয়েই পাইছি আমরা, তাই না? এখন কথা হচ্ছে এই ছকটা মনে রাখবো কিভাবে? সবগুলা মনে রাখার কোনো দরকার নেই। এই ছকটা মনে রাখার, আপু একটু আগে যে 3টা জিনিস বললাম না, একটা বড় ছককে সামারাইজ করে 3টায় নিয়ে আসছি। এখন এই ছকটাকে সামারাইজ করে আমি অল্প কয়েকটা বা এলিমেন্টে নিয়ে আসবো, আপনারা ওই কটা মনে রাখবেন, বাকিগুলো আপনারা এমনিতেই অ্যান্সার করতে পারবেন। সো প্রথমে আসে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমাদের পরিবেশ হচ্ছে টোটাল 6টা। এখন যদি বাই এনি চান্স এমসিকিউ আসে যে ব্যবসায় পরিবেশ কয় ধরনের, তাহলে হচ্ছে 6 ধরনের। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ: জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। এইটা পড়া লাগবেই না,
এটা যদি কোশ্চেনে আসে খুব সহজ হয়েছে, কারণ এটা আরো কারো পড়া লাগে না। সো আমাদের কিন্তু 5টা পরিবেশ 6টা পরিবেশ মনে রাখার জায়গায় একটা বাদ হয়ে গেল, আছে হচ্ছে 5টা পরিবেশ। এবার আসে হচ্ছে অর্থনৈতিক পরিবেশে। অর্থনৈতিক পরিবেশে কি কি আছে? সঞ্চয় ও বিনিয়োগ আছে, মূলধন আছে, অর্থ ও ব্যাংকিং আছে। এখন আমাকে বলো তোমাদের মধ্যে কারা এগুলা এই 3টা ওয়ার্ড দেখে বলবা হচ্ছে আপু এটা সামাজিক, এটা রাজনৈতিক, এটা আইনগত, এটা প্রযুক্তিগত? কেউ বলবে না। সঞ্চয় করব, বিনিয়োগ করব, মূলধন গঠন করব, অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, এগুলো সবকিছুই কি? এগুলো হচ্ছে সব অর্থনৈতিক পরিবেশে। আমার মনে হয় না কারো এটা কষ্ট করে মনে রাখার দরকার আছে। আচ্ছা, তোমাদেরকে এখানে এই টপিকটা শেষ হওয়ার পর একটা ট্রিক্স বলে দিব, এখান থেকে অ্যান্সারগুলো কিভাবে করবা। এবার আসা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে কি কি আছে? জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। টোটাল 6টা পয়েন্ট। এখন দেখো, একটা জাতি কিরকম বা জাতি রিলেটেড যে কোনো কথা কিন্তু এই বাকি 5টার মধ্যে পড়ে না। তো তোমরা কিন্তু ইজিলি বলতে পারো যে এটা সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করতেছে আগামীকালকে এফআরএল ক্লাস কখন? আগামীকালকে এফআরএল ক্লাস শুরু হবে হচ্ছে বিকাল 4টা থেকে, ঠিক আছে? সো একটা ধামাকাদার ক্লাস হবে, সবাই কিন্তু মাস্ট জয়েন করবা। আজকে আপু যে 3টা চ্যাপ্টার পড়াবো সেটা আজকেই ভালো মতো পড়ে ফেলবা, যাতে কালকে যখন আমি একটু রিভিউ করব তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আচ্ছা আপু, সাজেশন কিনা? হ্যাঁ, তোমাদের জন্য বুস্ট সাজেশনও রেডি আছে, সব কিছু পেয়ে যাবা। আপাতত আমরা ক্লাস করে আপু একে একে সব দিয়ে দিব। এরপরে ধর্মীয় বিশ্বাস। এখন ধর্মীয় বিশ্বাসও কিন্তু রাজনৈতিক, আইনগত, প্রযুক্তিগত, অর্থনৈতিক, প্রাকৃতিক কিছুতেই পড়ে না। থাকলো কি? সামাজিক পরিবেশ। ভোক্তাদের মনোভাব, এইটা ইম্পর্টেন্ট। মানব সম্পদ, শিক্ষা এবং সংস্কৃতি এবং ঐতিহ্য। যখন আমরা সংস্কৃতি, ঐতিহ্য ওয়ার্ডগুলো পাবো ডাইরেক্ট অটো চলে যাবে এটা কি? সামাজিক পরিবেশের মধ্যে। সো মনে রাখবো কোনটা কোনটা? ভোক্তাদের মনোভাব আর হচ্ছে মানব সম্পদ, এই দুইটা হচ্ছে সামাজিক পরিবেশে। তাহলে দেখো আমরা টোটাল 3টা পরিবেশ পড়ে ফেলতেছি, কিন্তু 3টা পরিবেশের মধ্যে কত? 3 3 3 6 9 10 11 12 13টা টপিক ছিল, কিন্তু আমরা মনে রাখলাম কয়টা? 2টা মাত্র। এরপর চলে আসি হচ্ছে রাজনৈতিক পরিবেশে। রাজনৈতিক পরিবেশটা দেখলেই বোঝা যায়, শুধু অল্প কয়টা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। প্রথম আসে হচ্ছে সরকার। রাজনীতির মূলেই তো সরকার, তাইলে এটা তো থাকবেই রাজনৈতিক পরিবেশে। এরপরে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটাও এটা বোঝাই যায় রাজনৈতিক পরিবেশের মধ্যে। এরপরে আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা। এইটা যদি আমাকে কেউ বলছে যে আপু এইটা ভুল হবে, তাইলে কিন্তু পড়াবো না আসলে, কারণ এটা ভুল হওয়ার কোনো ওয়ে নাই, বলেই দিছে এটা রাজনৈতিক। এরপরে সরকারি নীতিমালা আর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা, এখন সরকারি নীতিমালাটা তোমরা কিভাবে মনে রাখবা? সরকার এবং সরকার রিলেটেড যে কোনো কিছু রাজনৈতিক পরিবেশের মধ্যে আসবে, তাইলে এইটা মোটামুটি মনে রাখলেও চলে। ভালো করে মনে রাখতে হবে আইন শৃঙ্খলা আর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, যেটা এটা কিন্তু রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। কারণ আমাদের সাথে ধরো বাইরের দেশের আমেরিকা আর অন্যান্য দেশ, ইন্ডিয়া, এদের সাথে সম্পর্ক কেমন, এটা কিন্তু রাজনৈতিকভাবে জিনিসটা হ্যান্ডেল করা হয়। সো এই আন্তর্জাতিক সম্পর্কটা আমার আসবে হচ্ছে রাজনৈতিকের মধ্যে। আচ্ছা আপু, এটা বইয়ের কত নাম্বার পেজে? এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে, তোমাদের হচ্ছে প্রত্যক্ষ সেবার মেবি পরের চ্যাপ্টারে, এরকমই কিছু একটা, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারেই পাবা। লাস্টের দিকে দেখো ব্যবসায় পরিবেশের যে টপিকটা আছে না, ওইটার মধ্যেই একটা বড় ছক আছে একদম প্রথম চ্যাপ্টারে। তাইলে এখানে হচ্ছে আমরা মনে রাখবো আইন শৃঙ্খলার আন্তর্জাতিক সম্পর্ক। এই গেল, এখান থেকে এই পর্যন্ত আশা করি কারো কোনো কনফিউশন নাই। এরপরে আসা হচ্ছে আইনগত পরিবেশ। এখন আইনগত পরিবেশটা তোমরাই একটু পড়ে দেখো কি কি লেখা আছে। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। প্রশ্ন আসবে না এটা থেকে, কারণ সবগুলোর পাশেই কি বলা আছে? আইন বলা আছে। সো এটার সবগুলাই যাবে হচ্ছে আইনগত পরিবেশে। সো আমার বেসিক্যালি এটাও কিন্তু মনে রাখা লাগতেছে না ওইভাবে। এখন আরেকটা জিনিস বলে দিই, সবগুলার দেখো আইন কিন্তু লাস্টে, বুঝছো তো? কেউ যদি মনে করো যে আইন আছে মানে আইনগত পরিবেশে, তাইলে ঝামেলাটা কোথায় হবে? এই আইন শৃঙ্খলাতে। সো আমি স্পেসিফিক্যালি মনে রাখতে বলবো আইন শৃঙ্খলা হচ্ছে রাজনৈতিক পরিবেশে, বাকি যত আইন থাকুক আইনগত পরিবেশের মধ্যে আসবে। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। কি কি আছে? প্রযুক্তি শিক্ষা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে, আমি একটা বাদ দিছি, সেটা হচ্ছে কারিগরি দক্ষতা। কেন বাদ দিছি? কারণ এইটার সাথে আমার প্রযুক্তি ওয়ার্ডটা নাই। বাকি সবগুলা কোশ্চেন পয়েন্ট আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই, সবগুলাতে প্রযুক্তি আছে। নাই কোনটাতে? একটাতে, কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা কোন পরিবেশের উপাদান? প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এই হচ্ছে তোমাদের
পুরা ব্যবসায় পরিবেশের উপাদানগুলো একটু হিসাব করলাম, আমরা এর মতো 13 হিসাব করছিলাম, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27, 28টা জিনিস। কিন্তু আমরা এখন মনে রাখবো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 28টা জিনিস, কিন্তু মনে রাখবো হচ্ছে 6টা জিনিস। সো এই হচ্ছে আপু ছোট্ট করে সামারাইজ করে দিলাম। এখন কিন্তু বলি যে এইটা কোন পরিবেশের উপাদান, ওইটা কোন পরিবেশের উপাদান। আশা করি এই যে 557 জন আছে, এই 557 জনই এরকম কোশ্চেনের অ্যান্সার একদম 100% কারেক্ট দিবে। আচ্ছা, আর নাজমুল হচ্ছে বলেই যাচ্ছে পিডিএফ পিডিএফ পিডিএফ। আচ্ছা, তোমাদের যদি এটার পিডিএফ লাগে ক্লাসে থাকবা, আমরা কিন্তু এটার পিডিএফ তো অবশ্যই আমি তোমাদেরকে আফটার ক্লাস তোমাদের লাইভে অথবা আলাদা পোস্ট দিয়ে দিব, যেখানে তোমরা একটু হালকা করে এই যে এই পয়েন্টগুলো দেখে নিতে পারবা। আমার এই যে দাগগুলো থাকবে স্লাইডে, সো ওইখান থেকে তোমরা ইজিলি দেখে নিতে পারবা। সো পিডিএফ নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ সব জিনিসপত্রগুলো তোমাদের জন্যই, আমি রেখে কিচ্ছু করবো না। এগুলো আপু সকালে গতকালকে রাতে বানাইছিও তোমাদের জন্য, সো সব দিয়ে দিব। আচ্ছা, এখন যদি এইটা বুঝতে পারি, সবাই একটু কমেন্ট করে দিব যে ক্লিয়ার আপু, যে এটা বুঝতে পারছি। আচ্ছা, একজন বলতেছে ক্লাস কতক্ষণ হবে? আমাদের 3টা চ্যাপ্টার শেষ করতে যতক্ষণ লাগে ততক্ষণ হবে, কিন্তু বেশি টাইম নিব না, তোমাদেরকে পড়ারও সুযোগ দিব। আচ্ছা, আজকে কত অধ্যায় করাবেন? আজকে করাবো হচ্ছে 1, 4, 9। 1 হচ্ছে যেটা পড়াচ্ছি ব্যবসায় পরিচিতি, 4 হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়, আর 9 হচ্ছে বিপণন। আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার, ওকে। এখন আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব। এখন তো আগের স্লাইডটা তো সরাই দিচ্ছি, এখন এই যে একটু ধাঁধানো লাগতেছে না যে কোনটা কোনটার মধ্যে ভুলে গেছি হয়তো, সো আমরা একটু চেক করি তোমাদের মনে আসছে কিনা। সো মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। এতক্ষণ যারা ভালো করে বুঝছো, আশা করি তোমরা সবাই অ্যান্সার দিতে পারবে। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? একটু মনে করো কি কি বলছি সেগুলোর উপর। আচ্ছা, একজন বলছে হচ্ছে, আচ্ছা জাদিদ বলছে হচ্ছে 3C হবে, এরপরে বাকিরা। আচ্ছা, সবাই বলতেছি, সঞ্জিদা বলছে 3টা C হবে, ওকে, ও অনেক বেশি ফোকাস দিয়ে বলছে, তার মানে অ্যান্সার এটাই হবে। আচ্ছা, আমরা যদি একটু অ্যান্সারটা দেখি, ওকে, মানব সম্পদ হচ্ছে তাইলে সামাজিক পরিবেশের উপাদান। ওকে, তোমরা সবাই অনেক ভালো মনোযোগ দিয়ে ক্লাস করছো। এবার হচ্ছে আইন শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান? রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, সামাজিক। আমরা কিন্তু পরেরটাতে চলে গেছি, ঠিক আছে। এখন তাহলে তোমাদেরকে একটু সময় দেই, তোমরা দেখো, দেখে বলো। আচ্ছা, এখন কি তোমরা এখানে 3C বলতেছো? আমার এমসিকিউ নাম্বার তো 4। সবাই 4 নাম্বারটার অ্যান্সার দেওয়া শুরু করো, ঠিক আছে। 3 কিন্তু C হবে, যারা 3C বলতেছো তাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে। এবার হচ্ছে 4 নাম্বারটার অ্যান্সার বলবো। কেউ 4 বলে না, এই যে পাইছে একজন, এই যে সীমান্ত বলছে 4B। আচ্ছা, অনেকে বলতেছে 4A। কামরুন নাহার বলতেছে 4A। আচ্ছা, কামরুন নাহার বেসিক্যালি এটা হচ্ছে আমি চিনি, ও আমার স্টুডেন্ট, ঠিক আছে, ওর আম্মুর আইডি দিয়ে জয়েন করছে, সো ও বলছে A। ওর যদি না হয় আজকে খবর আছে, দেখি। আইন শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান? ওকে, অ্যান্সার বললাম, আমার স্টুডেন্টেরই কিন্তু খবর আছে, দেখি। ওকে, আমার স্টুডেন্টও তাহলে ঠিক বলছে, এবং মোটামুটি সবাই ঠিক বলছো। সীমান্ত মনে হয় 4C বলছিলা, সো এটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে। অ্যান্সার হবে হচ্ছে 4A। আইন শৃঙ্খলা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান, আর বাকি যত রকমের আইন আছে সব হচ্ছে আইনগত পরিবেশের উপাদান। এরপরে 5 নাম্বার, নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান? এবার বলো, জলবায়ু, ঐতিহ্য, কারিগরি দক্ষতা, মূলধন। নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান? আচ্ছা, দুরন্ত শাওন। আচ্ছা, দুরন্ত, এই যে দুরন্ত, তোমার নাম বলে দিলাম, দুরন্ত শাওন। আমি এতক্ষণ মনে হয় তোমার অ্যান্সারটা দেখি নাই, বুঝছো, উপরে চলে যেতেছিল খুব দ্রুত, এই জন্য দেখি নাই। সো 5 বলতেছে হচ্ছে সবাই B। ওকে, ঐতিহ্য বলছো, তাইলে এখন দেখো আপু যে এতক্ষণ পড়ালাম ওটাকে যদি একটু এদিক সেদিক করি, জলবায়ু কেন হবে না? প্রাকৃতিক পরিবেশের উপাদান। কারিগরি দক্ষতা কেন হবে না? আমরা এইখানে পড়ছিলাম না, প্রযুক্তিগত পরিবেশের মধ্যে একটাই উপাদান, সেটা হচ্ছে কারিগরি দক্ষতা, যেটা আমি মনে রাখতে বলছিলাম। মূলধন হচ্ছে অর্থনৈতিক পরিবেশের, বাদ থাকলো তাইলে ঐতিহ্য। অ্যান্সারটা যদি দেখি, অ্যান্সার হবে ঐতিহ্য, একদম ঠিক আছে। যারা হচ্ছে কত বলছে, B বলছে যারা, তাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কিছু সিকিউ সলভ করব, ঠিক আছে। আমরা 2-3টা সিকিউ সলভ করবো, এবং সে, আচ্ছা অর্পা আপু আমার নামটা একবার বলেন। আচ্ছা, বলে দিলাম, অর্পা মণ্ডল নাম বলে দিলাম। আমি পারলে সবার নাম বলে দিই, বাট আমাদের পড়াইতেও হবে। আচ্ছা, এখন আমি একটু 1 নম্বর চ্যাপ্টার নিয়ে যদি একটু শর্টভাবে বলি। 1 নম্বর চ্যাপ্টারে আমাদের বেসিক্যালি ব্যবসা উদ্যোগ বিষয় বলতে কি বোঝায় এই জিনিসগুলো আছে। সো ব্যবসায় কাকে বলে তো মনেই আছে সবার, যে ঝুঁকি নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় তাকে ব্যবসায় বলে। এখন এরপরে ওই চ্যাপ্টারে আর কি কি আছে? আমরা প্রথমে দেখলাম ক্রমবিকাশ, সো ক্রমবিকাশের টপিকটা আছে।
এরপরে তোমাদের হচ্ছে ব্যবসার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এরপরে ব্যবসাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা আমরা একটু আগের স্লাইডে যেয়ে 3টা ভাগে একটু লিখি, তাহলে তোমাদের একটু মনে পড়বে। ব্যবসাটাকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করছিলাম। সেটার প্রথমটা হচ্ছে শিল্প, এরপরেরটা ছিল হচ্ছে বাণিজ্য, আর এরপরেরটা ছিল হচ্ছে প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, আমার হাতের লেখা বুঝতে না পারলে আসলে আমার কিছু করার নাই, আমার হাতের লেখা এরকমই। আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করছি হাতের লেখা ঠিক করার, ইনশাল্লাহ মনে হয় আরো ক্লাস নিতে নিতে ঠিক হবে। কি হইলো, সব মুছে গেল কেন? আচ্ছা আমরা একটু আরেকবার লিখি, সবাই যারা ধৈর্য ধরেছিল আরেকটু ধৈর্য ধরে থাকো, আমি খুব দ্রুত আরেকবার লিখতেছি। বাণিজ্য, শিল্প, বাণিজ্য, আরেকটা ছিল হচ্ছে প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা। আচ্ছা এখন আমাদের কিন্তু এই চ্যাপ্টারের অনেক বড় একটা টপিক ছিল এই 3টা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পের মধ্যে কি ছিল? 5 রকমের শিল্প ছিল, প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, সেবা শিল্প, আর হচ্ছে উৎপাদন শিল্প। এরপরে বাণিজ্য। আচ্ছা একটু শিল্পটা যদি একটু বলি, শিল্প কি? আমার হচ্ছে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যখন চূড়ান্ত পণ্যে পরিণত করা হয়, প্রকৃতি থেকে প্রাপ্ত কাঁচামালকে যখন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় তখন তাকে বলা হচ্ছে শিল্প। সো আমরা 5 ধরনের শিল্পর কথা পড়ছি। এরপরে আমরা বলছি যে শিল্পে যে পণ্যটা তৈরি করছি এটা তো আমাকে জনগণের কাছে বা মানুষের কাছে পৌঁছাইতে হবে, সো সেটা কিভাবে পৌঁছাবো? সেটা হচ্ছে বাণিজ্যের মাধ্যমে। এবং আরেকটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ টার্ম বলে দিই, সেটা হচ্ছে বাণিজ্যকে আমরা B2B বলে আখ্যায়িত করে থাকি। তোমরা দেখবা বাণিজ্য টপিকের লাস্ট লাইনে ছিল এটাকে বলা হচ্ছে ব্যবসা টু ব্যবসায়, অথবা বিজনেস টু বিজনেস, অথবা শর্ট ফর্মে B2B। আচ্ছা এরপরে বাণিজ্যতে আমরা এই কাজগুলো করলাম, এবং বাণিজ্য কিন্তু কতগুলো তোমার বাধা দূর করে, ওই যে স্থানগত, কালগত, সময়গত সেম কথা, এরকম কিছু বাধা দূর করে। এবং এরপরে ছিল হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কোনটা? সরাসরি ভোক্তাদের সাথে থেকে যে সেবাগুলো দেওয়া লাগে, যেরকম ডাক্তারি, প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং, এখানে কোনো প্রোডাক্টের ব্যাপার নেই, এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। এই সেগমেন্টটা গেল। এরপরে তোমাদের হচ্ছে ছিল ব্যবসায় পরিবেশের সেগমেন্টটা, যেখানে আমরা 6 ধরনের পরিবেশের, আচ্ছা আপুর চ্যাপ্টারগুলো পাবো কবে পাবো? আচ্ছা আজকেই পাবা। আমি আর কালকে আর আজকের মধ্যে যদি তোমাদেরকে না দেই তাহলে তোমরা এরপরে এটা দিয়ে কি করবা? সব আজকে এবং কালকের মধ্যে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপরে ছিল হচ্ছে ব্যবসায় পরিবেশে, যেখানে আমরা টোটাল 6 ধরনের ব্যবসায় পরিবেশ নিয়ে পড়ছি। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলবো যে তোমাদের যে 6 ধরনের ব্যবসায় পরিবেশ, এটার মধ্যে একটু দেখে যাবা বাংলাদেশের ক্ষেত্রে কোনটার কি অবস্থা। অলরেডি তোমাদের বইয়ে আছে, যেরকম আমি যদি একটা উদাহরণ দেই যে তোমার প্রাকৃতিক পরিবেশ, আমাদের কিন্তু তোমাদের বইয়ে একটা লাইন আছে দেখবা, বাংলাদেশ হচ্ছে নদী বিধৌত। তার মানে কি আমরা নদী দিয়ে ঘেরাও করা, সো আমাদের ক্ষেত্রে এই যে তোমার নৌকা বলো, ট্রলার বলো, জাহাজ বলো, এগুলোর যাতায়াত সুবিধা আছে। সো আমাদের প্রাকৃতিক পরিবেশটা কি পজিটিভ, আমাদের অনুকূলে আছে। তো এরকম আমরা একটু খুব ভালো মতো দেখে যাব যে বাংলাদেশের ক্ষেত্রে কোনটার কি অবস্থা। আরেকটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে আইনগত পরিবেশ। এখন আইনগত পরিবেশের কিছু আইন কিন্তু সময় উপযোগী, যেরকম শিশু শ্রম আইন সহ আরো কয়েকটা। কিন্তু তোমরা যদি একটু চিন্তা করো, অংশীদারি ব্যবসার আইন কত? 1932। কোম্পানি আইন কত? 1994। তারপরে তোমাদের হচ্ছে একটা ছিল হচ্ছে পেটেন্ট এবং ডিজাইন আইন 1911। তাহলে এগুলো কি প্রায় 100 বছর বা এর থেকে বেশি সময়ও কিন্তু এগুলো এখনো চেঞ্জ হয়নি। সো কিছু হচ্ছে সময় উপযোগী, কিছু হচ্ছে সময় উপযোগী নয়। ঠিক আছে, সো এই টপিকগুলো একটু ভালো করে দেখতে হবে যে বাংলাদেশের প্রেক্ষিতে কোন পরিবেশের উপাদান কিরকম আছে। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1-এ যা ছিল আপু সব বলে দিছি। আশা করি এখন আমরা সিকিউগুলো সলভ করলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। সো প্রথমে চাইছে হচ্ছে কতে মেধা সম্পদ কাকে বলে বা মেধা সম্পদ কি। এটা হচ্ছে তোমাদের ওই যে পেটেন্ট ডিজাইন চ্যাপ্টারটা আছে না, পেটেন্ট ডিজাইন, কপিরাইট, তারপরে লাইসেন্স, তারপরে হচ্ছে তোমাদের ফ্রাঞ্চাইজিং একটা কোশ্চেন। মেধা সম্পদ কি? মেধা সম্পদের একটাই ডেফিনেশন, মেধা ও মনন দ্বারা সৃষ্ট সম্পদকে মেধা সম্পদ বলা হয়। ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে? আচ্ছা এখন চিন্তা করো এই কোশ্চেনটা, এগুলো কিন্তু আপু আজকে যতগুলো সলভ করাবো সবই কিন্তু তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেন। বোর্ড স্ট্যান্ডার্ড বললেও ভুল হবে, এগুলো সব বোর্ডেরই কোশ্চেন। আপু 2024-23-এর কোশ্চেন থেকে তোমাদের জন্য সিলেক্ট করছি। ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে? এটার অ্যান্সার হবে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, একদম লাস্টে যেটা ছিল প্রযুক্তিগত পরিবেশ। আচ্ছা প্রযুক্তিগত পরিবেশে তুমি যদি উন্নত প্রযুক্তিগুলো আনো, উন্নত প্রযুক্তিগুলো কি করবে?
তোমার উৎপাদন প্রক্রিয়াটাকে আরো সহজ করবে। যেরকম ধরো আগে ম্যানুয়ালি যে জিনিস তৈরি করলে, মানে হাতে কলমে যে জিনিস তৈরি করতে পারতা, ওইখানে যদি তুমি আচ্ছা এই কোনো সাধারণ আপন, আচ্ছা স্যার আজকে পিডিএফটা দিয়ে, আচ্ছা স্যার কোথায় পাইলা? তোমরা মাঝে মধ্যে কি বলো আমি খুঁজে পাই না, ঠিক আছে? আমি পড়াইতে থাকি, তোমরা কথা বলতে থাকো, এরপরে মাঝখান দিয়ে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই। আচ্ছা দেখো, তাহলে প্রযুক্তিগত পরিবেশ কোনটা? উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কিভাবে? যেটা বলতেছিলাম যে তুমি ম্যানুয়ালি বা হাতে কলমে যখন কোনো একটা জিনিস তৈরি করবা, তখন ধরো 10টা তৈরি করতে পারলা, সেখানেই যদি তুমি একটা কি বলে একটা প্রযুক্তি ইন্ট্রোডিউস করে ফেলো, তাহলে কিন্তু কি হবে? তাহলে তোমার উৎপাদন প্রক্রিয়াটা আরো সহজতর হবে এবং ভালো আরো বেশি উৎপাদন করতে পারবা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছো যে কি করবে, কোন কোন চ্যাপ্টার পড়বে। এখন কোন কোন চ্যাপ্টার পড়বে এটা কিন্তু আমার আজকের গেম প্ল্যান, ঠিক আছে? একদম ক্লাসের লাস্টে আমি আজকে 3টা চ্যাপ্টার পড়ানোর পর বলে দিব যে আজকে 3টা। আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে, তোমরা একটু তাহলে একটা কাজ করো, এই সিকিউটা দেখতে থাকো, ঠিক আছে? আমি একটু সাউন্ড ইস্যুটা সলভ করে আসতেছি। হ্যালো, আমি আবার ব্যাক চলে আসছি এবং আমি দেখতেছিলাম তোমরা আসলে কেউ ক্লাস থেকে যাও না। আমার ব্যাপারটা খুবই ভালো লাগছে, তোমরা সবাই মোটামুটি ক্লাসেই ছিলা যে আপু সাউন্ড সিস্টেমটা ঠিক করে আসুক। সো আমি একটু ঠিক করছি, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা সাউন্ড ঠিক আছে, ওকে। সবাই একটু আমাকে আবার শুরু করার আগে একটু জানায় দাও যে সাউন্ড কি ঠিক আছে কিনা। আপু আমার নাম নেন, শাহরিয়া হক। আচ্ছা যাও, ওই শামসুনের সাথে কি ঝগড়া নাকি? এই নাম নিলাম, ওর সমস্যা কি? আচ্ছা সবাই একটু আমাকে দ্রুত বলো যে 10, আচ্ছা চ্যাপ্টার 10 স্কিপ করলে প্রবলেম আছে কিনা। আমি বলবো, আমি সবগুলাই বলবো যে কোন কোন চ্যাপ্টার কি কি, তোমরা যে যেটা ভালো পারো ওইটাতে ফোকাস দিবা। কারণ সিকিউর একটা ব্যাপার আমি বলি, এটা অনেকে বলবে না, তোমার হচ্ছে 11টা সিকিউ, 11টা সিকিউ তো কমন পেয়ে ওইখান থেকে আমি 7টা লিখবো, আমার তো এই জিনিসটা দরকার নেই। আমার হচ্ছে সবচেয়ে ভালো মতো যদি আমি 7-8টা সৃজনশীল কমন পেয়েছি, 7টা তো একদম মিনিমাম পাওয়াই লাগবে, 9টা পর্যন্ত তুমি সুন্দর মতো যদি সৃজনশীল কমন পাও তাইলেই কিন্তু ইনাফ। সো তোমাদের যাদের মনে হয় যে একটা চ্যাপ্টারে আপু সমস্যা, যেরকম আমি একটা চ্যাপ্টারের নাম বলি, সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প, যেটা ঠিক আছে ব্যবসায় শিল্প, যেটা ওইখানে ওই যে সেবামূলক উৎপাদনমূলক এরকম ওই যে ভূমি ও কারখানা ভবন ব্যতি রেখে এত টাকা হইতে হবে, এত টাকার এতজন মানুষ থাকতে হবে, এই টাইপের যে জিনিসগুলো আছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে তোমাদের অনেকের মনে থাকে না, আমি বুঝতে পারি যে নিউমেরিক ডাটা সংখ্যা মনে থাকে না। সো তোমরা ওই চ্যাপ্টারটা স্কিপ করবা, কিসের জন্য? সিকিউর জন্য। আমরা কি করব, কষ্ট করে একটু এমসিকিউর জন্য পড়ে রাখবো, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, কখনোই মানে চ্যাপ্টার স্কিপ করবা না, মানে ফুল চ্যাপ্টার আমি পড়লাম না দেখলাম না, এটা করবা না। তোমাদের যদি মনে হয় যে না এটা থেকে আমি খুব ভালো সিকিউ লিখতে পারবো না, কজ লেখার কোয়ালিটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি লিখতে পারবো না মনে করো বা আমার ডেফিনেশনগুলো মনে থাকে না, ওইটার জন্য এমসিকিউর জন্য পড়ে ফেলো। যেরকম ধরো আমি যদি একটা কোশ্চেন বলি যে যে ব্যবসায় ভূমি এবং কারখানা ভবন ব্যতি রেখে এত এত টাকা মূলধন হবে আর এত টাকা হচ্ছে সম্পদ হবে বা হচ্ছে লোকজন হবে, এটা কোন ধরনের ব্যবসা? তাহলে এখানে আমার কি অপশনে কি কি থাকবে? সেবা উৎপাদন, আরও ধরো 2টা থাকলো। সো সেক্ষেত্রে কিন্তু তোমার মনে রাখাটা ইজি। কিন্তু ধরো তুমি সিকিউ থেকে অ্যান্সার করছো, সিকিউ থেকে অ্যান্সার করলে আমি যে এই যে পুরো ডেফিনেশনটা বললাম এটা তোমাকে খাতায় লেখা লাগবে। সো যদি এরকম থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। আমি পার্সোনালি কে কে করবা সেটাও আমি হালকা একটা গাইডেন্স দিয়ে দিব, যাতে তোমরা ওইভাবে আজকের দিনটা আর কালকের দিনটা কাজে লাগায় অনেক ভালো একটা পরীক্ষা দিতে পারো। আচ্ছা, সো আশা করি তোমরা এতক্ষণ এটা পড়ছো। তো আমরা একটু যদি দেখি, এটা মিস্টার কবির বিকম পাশ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তিনি বাড়িতে ফিরে নিজেদের অব্যবহৃত 2 বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন এবং তিনি বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। সো আমাদের হেডলাইন কোনটা? এরা হচ্ছে মাছ চাষ করে উনি।
এতে তিনি স্তরভিত্তিক ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে তিনি একজন সফল মাছ ব্যবসায়ী। তার এই কার্যক্রম এখন অনেকে অনুসরণ করছে। সো প্রথম কোশ্চেন গতে যেটা, উদ্দীপকে বর্ণিত মিস্টার কবিরের কার্যক্রম কোন শিল্পের অন্তর্গত? সো সবাই এটা আমাকে বলো। অলরেডি রুহুল বলে দিছে গ হবে প্রজনন শিল্প। একটু বাকিরাও বলো যে গয়ের অ্যান্সার কত হবে। সবাই একটু বলি যে মাছ চাষ করলে তাইলে সেটা শিল্পের মধ্যে কোন শিল্পের মধ্যে পড়বে? এই বাকিরা অন্যান্য দুরন্ত, আচ্ছা দুরন্ত সাউন্ড বলছে প্রজনন শিল্প হবে অ্যান্সার। আচ্ছা প্রজনন শিল্প, ওকে অনেকেই বলছে। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সারই ঠিক আছে, এটা হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা কাকে বলে যদি আমরা একটু শর্টে বলি, প্রজনন শিল্প হচ্ছে উৎপাদিত পণ্য পুনরায় ব্যবহার করে যখন উৎপাদন করা যায় তখন তাকে বলা হয় প্রজনন শিল্প। যেরকম মাছ থেকে মাছ হয়, গাছ থেকে গাছ হয়, তারপর হচ্ছে মুরগির ক্ষেত্রেও কি মুরগি থেকে মুরগি, তাইলে এগুলা কি তোমার তৈরি পণ্য থেকে ওইটাই ব্যবহার করে যখন তুমি পুনরায় উৎপাদন করবা তখন তাকে বলা হচ্ছে প্রজনন শিল্প। সো তোমরা এখন একটু 2 মিনিট খুবই ভালো মতো ফোকাস দিবা। সেটা হচ্ছে আমি গয়ের স্ট্রাকচারটা বলবো, কারণ সবগুলা সিকিউতে তো বলা সম্ভব না যে কিভাবে কিভাবে লিখবা। একটা বলবো, এইটা থেকে বাকিগুলা কি বুঝে নিবা যে এভাবে এভাবে লিখতে হবে। সো প্রথম যে লাইনটা লিখবো, উদ্দীপকে বর্ণিত মিস্টার কবিরের কার্যক্রম কোন শিল্পের বা কোন শিল্পের অন্তর্গত, কোন ধরনের শিল্প, এটার অ্যান্সার হবে প্রজনন শিল্প। সো প্রথম লাইনটা যাবে কি অ্যান্সার দিয়ে প্রজনন শিল্প, ওইখানে লিখলেই এক, ঠিক আছে 1 মার্ক কিন্তু ওই মেইন অ্যান্সারে। এরপরে তুমি কি করবা, প্রজনন শিল্প নিয়ে আমাকে একটা প্যারা লিখতে হবে যেখানে আমি প্রজনন শিল্পের ডেফিনেশন দিব, প্রজনন শিল্পের কয়েকটা উদাহরণ দিব এবং আর 1-2 লাইন যদি ব্যাখ্যা করো খুব ভালো হয়। এরপরে কি করব, এই যে মিস্টার কবির উদ্দীপকে কি করছে সেটা একটু শর্টে লিখবো এবং খেয়াল রাখবো তোমরা অনেকদিন ধরে সিকিউ লিখতেছো, তোমরা জানো উদ্দীপক আমরা তুলে দিব না, উদ্দীপকটাকে একটু মডিফাই করে লিখবো যাতে সহজে বোঝা যায় আর কি। তো উদ্দীপকে ধরো আমরা লিখলাম যে এই উনি বিকম টিকম পাস করছে, ব্যর্থ হয়েছে, এগুলো আমার দরকার নেই। মিস্টার কবির কি করছে, এই যে পুকুর সংস্কার করে মাছ চাষ শুরু করছে এবং বিভিন্ন স্তরের মাছ চাষ করছে, বর্তমানে সে একজন মাছ ব্যবসায়ী। তাহলে সেটাকে কি করব, প্রজনন শিল্পের সাথে তুলনা করে বলবো যে না এটাই হচ্ছে প্রজনন শিল্প, কারণ আমরা 2 নাম্বার প্যারাতে বলছি যে প্রজনন শিল্প হচ্ছে এইরকম। আচ্ছা নাজমুল হচ্ছে অনেকগুলা ওকে দিছে, কমেন্টটা খুব চোখে লাগতেছে। আচ্ছা তাইলে কি বললাম যে আমরা প্রজনন শিল্পের ব্যাপারে বলছি, তাইলে আমরা তুলনা করে দেখাবো যে প্রজনন শিল্প আর এই যে মিস্টার কবির যা করছে এটা সেম, বিধায় এটা একটা প্রজনন শিল্প। তাহলে আমরা কিন্তু তিনটা পার্টের অ্যান্সার বলছি। মেইন অ্যান্সারের ব্যাপারে একটু ব্যাখ্যা, উদ্দীপক আর ব্যাখ্যার মধ্যে একটা তুলনা করে বলা যে দিস ইজ দ্য রিজন যে আমার এটার অ্যান্সার এটা। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে এবার ঘতে চলে আসি। অর্থনৈতিক উন্নয়নে মিস্টার কবিরের ভূমিকা ব্যবসায়ের উদ্দীপকে আলোচনা করো। আচ্ছা অর্থনৈতিক উন্নয়নে মিস্টার কবিরের অনেকগুলা ভূমিকা আছে, এইটা হচ্ছে মনের মাধুরী মিশায়া ভালো মতো লিখে দিবা। এখানে কি কি লিখতে পারে আমি যদি 2-4টা পয়েন্ট বলি। অর্থনৈতিক উন্নয়নে প্রথমত উনি যেহেতু নিজে স্বাবলম্বী হয়েছে তাহলে তার আত্মকর্মসংস্থান হয়েছে। তারপরে হচ্ছে কি বলে, যদি সে আরও 1-2 জন মানুষ নিয়োগ করতে পারে তাহলে আরও কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। তারপরে মাছ চাষটা যদি আরও ব্যাপকভাবে করতে পারে বিনিয়োগ বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এরকম কিছু পয়েন্ট দিয়ে জিনিসটা লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এভাবে লিখলে কত পাবো? আচ্ছা এভাবে লিখলে অবশ্যই ভালো পাবা, কারণ একদম অ্যাকুরেটলি যদি অ্যান্সারগুলো লিখতে পারো তাহলে তো অবশ্যই ভালো পাবা। আর কোনো আচ্ছা তোমরা মনে হয় কমেন্টে আসলে অন্যান্য কথা বেশি বলতেছো, আর ওই যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এভাবে না লেখাটাই বেটার, 1-2টা একটু পয়েন্ট দিয়ে লেখা দরকার। আচ্ছা আচ্ছা চশমাটা বেশি বড় দেখাচ্ছে কেন? আমার চশমাটা বড় এই জন্য বড় দেখাচ্ছে, এটার তো কোনো ওয়ে নাই আসলে। ওকে আমরা চলে আসি এবার হচ্ছে 2 নাম্বার সিকিউটে। সবাই ড্রপ দেই, অন্যান্য কথা সব ড্রপ দেই, আমরা একটু সিকিউর দিকে মনোযোগ দেই। দেখো নিষ্কাশন শিল্প কাকে বলে এটা তো জানো, মাটি পানি বায়ু ভূগর্ভ এগুলা থেকে যখন কোনো কিছু আহরণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প, ঠিক আছে। আর হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণাটি ব্যাখ্যা করা। আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে এত কথাবার্তা বলছি যে তোমরা অলরেডি জানতে পারছো যে ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝায়। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে একটা ব্যবসায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশ টোটাল 6 ধরনের, ওইটার একটু ব্যাখ্যা করে দিবা। আচ্ছা
আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, কেউ মনে হয় এর আগে বলে নাই নাকি? কমেন্টটা আমার ভালো লাগছে যে প্রথম কেউ স্ট্রাকচার সম্পর্কে বলছে, এবং স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ঘয়ের ক্ষেত্রে যেটা বলবো, অবশ্যই 4টা প্যারা হইতে হবে। সো আমি একটা প্রপার ঘ পাইলে আমি ঘয়েরটাও বলে দিব যে কিভাবে অ্যান্সারটা লিখবা। আচ্ছা দেখি, আমাদের দেশের বিভিন্ন শহরতলিতে নিম্ন আয়ের মানুষ বাস করে। তারা বেশিরভাগই রক্ষণশীল পরিবারের সদস্য। রক্ষণশীল বলতে একটু মানে আর কি কনজারভেটিভ বলা যায়। জনাব আলম ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিলাসজাত দ্রব্য কিনে এনে তা বিভিন্ন শহরতলিতে বিক্রয় করে। ইউরোপ থেকে আনে, সেই সুদূর ইউরোপ থেকে প্রোডাক্ট নিয়ে আসে। কোন ধরনের প্রোডাক্ট? বিলাসজাত দ্রব্য। তার মানে খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট তারা নিয়ে আসে, কিন্তু তার লাভবান অবস্থা লক্ষ্য করা যাচ্ছে না। দেখো, সেই বাংলাদেশের জন্য সুদূর ইউরোপ থেকে প্রোডাক্ট নিয়ে আসছে, স্টিল লাভবান হচ্ছে না। এখন তাহলে এটার কারণটা কি? জনাব আলমের কাজটি ব্যবসার কোন ধরনের বাধা দূর করবে? আচ্ছা, এখন কোশ্চেনটা একটু খেয়াল করি। জনাব আলমের কাজটি, জনাব আলম কি কাজ করছে এখানে? জনাব আলম ইউরোপ থেকে প্রোডাক্ট দেশে নিয়ে আসতে। তাহলে এবার বলো, এটা কোন ধরনের বাধা দূর করে? এই সবাই অন্যান্য কথা না বলি, তাড়াতাড়ি। আচ্ছা, যারা উল্টাপাল্টা কথা বলতেছে, আসলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের সময়ও নষ্ট করতেছো, সেই সাথে তোমার যারা মানে তোমার ক্লাসমেট যারা আছে, তোমার ফ্রেন্ডরা যারা আছে, তাদেরও কিন্তু সময় নষ্ট করতেছো। সময় কিন্তু খুবই কম। আপু যখন ভিডিও পোস্ট করছিলাম তোমাদের পরীক্ষার পরে, বলছিলাম 1.5 দিন আসছে, এখন কিন্তু সেটাও নাই। আজকে রাত আমার ক্লাস করে কিছু পড়াশোনা করে শেষ হয়ে যাবে। সো কমেন্টে অন্যান্য কথা না বলে তোমরা একটু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। সেটা হচ্ছে, একজন বলছে, আচ্ছা অন্তর বলছে স্থানগত। আচ্ছা, একজন বলছে জানি না। ওকে, আমরা এখনই জেনে যাব। আচ্ছা, আর কে কে, আর কয়েকজন যদি একটু অ্যান্সার বলে দাও তাহলে আমি মেইন অ্যান্সারে চলে যাব। আচ্ছা, স্থানগত। ওকে, আনিকা বলছে হচ্ছে স্থানগত। আচ্ছা, এবার আমি তাহলে অ্যান্সারটা বলে দেই। ইউরোপ থেকে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসছে, অবশ্যই তাহলে অ্যান্সার হবে স্থানগত বাধা দূর করছে। সো যারা যারা স্থানগত বলছো সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে স্থানগত বাধা দূর করে বাণিজ্যের কোন জিনিসটা? সেটা হচ্ছে পরিবহন। তারপরে ঝুঁকিগত বাধা দূর করে কোনটা? বিমা। অর্থগত বাধা দূর করে কোনটা? ব্যাংকিং। সো এরকম। তারপর হচ্ছে সময়গত বাধা দূর করে কোনটা? গুদামজাতকরণ। অনেকেই এখন বলতেছে প্লিজ বলেন পিডিএফ দিবেন নাকি আপু? কমেন্টটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পিডিএফ দিব। পিডিএফ নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আচ্ছা, যারা যারা ক্লাসে এখন টেনশন করতেছে পিডিএফ দিব কিনা, পিডিএফটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে তুমি ক্লাসটা করতেছো, এমসিকিউ পারতেছো, এবং সেই সাথে সিকিউগুলো বুঝতেছো, এবং কিভাবে লিখবা সেটা ধরতে পারতেছো। এখন দেখো, তোমরা কিন্তু আগে কিন্তু পড়ে আসো না, মানে রিসেন্ট কিন্তু আর 2-4 দিন বলো, আর তোমার এক্সাম শুরু হওয়ার পর কিন্তু ম্যানেজমেন্ট পড়ো নাই। সো ম্যানেজমেন্ট না পড়েও যখন যারা এই জিনিসগুলো পারতেছো, তাদের বুঝবা না প্রিপারেশন ভালো। এরপরে পিডিএফ একবার চোখ বুলাই যাইতে পারো, পিডিএফ দিব, সমস্যা নেই। এরপরে তাহলে এটা তো বুঝলাম, এটা হচ্ছে স্থানগত বাধা দূর করে। এরপরে আমরা আবার লিখে দিব যে কোন জিনিসের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়। সেটা কোনটা? পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়। আচ্ছা, এখন হচ্ছে একটু সিরিয়াসভাবে একটা কথা বলি। অনেকেরই কিন্তু আমি কমেন্টে দেখতে পাচ্ছি যে অসুবিধা হচ্ছে। তোমরা যারা অন্যান্য কথা বলতেছো, তাদের কারণে কিন্তু যারা আসলে পড়তে চাচ্ছে বা জিনিসগুলো বুঝতে চাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে। সো আপুকে রিকোয়েস্ট করতেছি যে তোমরা এখন আপাতত অন্যান্য কথা বললো না, আপাতত পড়াটা শেষ হোক, ঠিক আছে? এরপরে বললে বললো। দেখো, ঘ নম্বরে কি বলছে? জনাব আলমের ব্যবসায় লাভবান না হওয়ার মূল কারণ কি? আচ্ছা, এখন লাভবান না হওয়ার মূল কারণটা এখানে কি হইতে পারে? এটা কিন্তু খুবই মানে একটা ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এটা কিন্তু ডাইরেক্ট কোনো অ্যান্সার নেই। এটা তোমাকে ওভারঅল বিজনেস বুঝে তারপরে তোমাকে এই অ্যান্সারটা করতে হবে। সো এইটার ক্ষেত্রে প্রথম একটা অ্যান্সার আমি যদি বলি, সেটা হইতে পারে সঠিক পণ্য নির্বাচন করতে পারেনি। ঠিক আছে, যেরকম বাংলাদেশের জন্য সে অনেক বেশি বিলাসবহুল প্রোডাক্ট নিয়ে আসছে। সো আমরা বলতে পারি যে সঠিক পণ্য নির্বাচন করতে পারেনি। কেন লাভবান হয়নি? একে তো সঠিক পণ্য নির্বাচন করতে পারেনি, আর এটার আরেকটা অ্যান্সার হইতে পারে যে মানে স্থানগত যে নির্বাচনটা, মানে কোথায় বিক্রি করবে, এই জিনিসটা ভুল হয়েছে। যেরকম ইউরোপ থেকে এনে বাংলাদেশের শহরতলিতে বিক্রি করতেছে। সো এখানে আমরা 2 নাম্বার একটা বলতে পারি, অ্যান্সার বলতে পারি স্থান নির্বাচনে ভুল করছে। ঠিক আছে, সো কেন লাভবান হইতে পারেনি? দেখো, ইউরোপ থেকে প্রোডাক্ট আনছে, লাভবান কেন হইতে পারেনি? এটার একটা কারণ হচ্ছে সঠিক পণ্য নির্বাচন করতে পারে নাই, আরেকটা হচ্ছে স্থান নির্বাচনে ভুল ছিল। হয়তো যদি সে বাংলাদেশের জন্য সঠিক পণ্য নির্বাচন করতো, তাইলে কিন্তু সে কি
মুনাফা করতে পারতো। আচ্ছা জুম ক্লাসে কিভাবে জয়েন করব, কোন গ্রুপে? আচ্ছা জুম ক্লাস হচ্ছে না, তোমাদের সবারই আমি কমপ্লিট জুম ক্লাসে জয়েন করাটা একটু ঝামেলা, আইডি পাসওয়ার্ড এই সেই। তো আমরা কি করলাম, জুম ক্লাসে না নিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট লাইভে চলে আসছি, সবাই নোটিফিকেশন পেয়ে গেছো, ক্লাসে জয়েন করে ফেলছো, সো ইজি হয়েছে। ওকে, আশা করি আমরা এই দুইটা বুঝতে পারছি। এরপর চলে আসি 1 নাম্বার চ্যাপ্টারের লাস্ট সিকিউ, সেটা হচ্ছে জনাব আনিসুর রহমান পশু খামারের উপর প্রশিক্ষণ নেন। অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাংকিং সুবিধার অভাবে তিনি তার খামারটি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি মনে করেন ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন করতে পারলে ব্যবসায় বাণিজ্যের বেশি প্রসার হবে। এর ফলে সঞ্চয়, মূলধন ও জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং মানুষের জীবনযাত্রার মান ত্বরান্বিত হবে। সো 1 আর 2 নাম্বারটা তোমরা পারবা। আমরা ডাইরেক্ট গতে চলে আসি। জনাব আনিসুর রহমানের খামার প্রতিষ্ঠায় পরিবেশের কোন উপাদান বাধা তৈরি করে? দেখো আনিসুর রহমানের সমস্যাটা কোথায় ছিল? অপর্যাপ্ত পুঁজি আর হচ্ছে এই যে ব্যাংকিং সুবিধার অভাব ছিল। এখন আমরা যারা ব্যবসায় পরিবেশ পড়ছি তারা কিন্তু জানি অপর্যাপ্ত পুঁজি আর ব্যাংকিং বা পুঁজি, মূলধন আর হচ্ছে ব্যাংকিং সেবা, এগুলো সবকিছুই কিসের মধ্যে আসে? অর্থনৈতিক পরিবেশের। সো এটার অ্যান্সার অর্থনৈতিক। একদম দুইটা হেডওয়ার্ড দিয়েই তোমরা ধরে ফেলতে পারবা যে এটা কোন পরিবেশের উপাদান। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসার গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, মানুষের জীবনযাত্রার উন্নয়ন কিভাবে করবে একটা ব্যবসায়। এটা তোমরা এতদিন ধরে ব্যবসা উদ্যোগ করছো, তোমরা অবশ্যই এটার অ্যান্সার খুব গুছায় লিখতে পারবা বলে আপু বিশ্বাস করি। এই ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1, ঠিক আছে? সো আশা করি তো এই যে সবাই অলরেডি আমাকে অ্যান্সার বলছে, হ্যাঁ আফরা, জান্নাতুল, শাওন, অভি সবার অ্যান্সার ঠিক আছে। সব অ্যান্সারটা হবে হচ্ছে অর্থগত, ঠিক আছে? এখন অনেক এই যে একজন বলেই দিছে, আপু তো বললেনি ক্লাসের পর পিডিএফ দিবেন। আপু এখন এখানে দাঁড়ায় তো কোনোভাবেই তোমাদেরকে পিডিএফ দেওয়াটা সম্ভব না, ঠিক আছে? ওকে, আচ্ছা যারা বলতেছো সাউন্ড প্রবলেম, তোমরা একটু নেট কানেকশনটা দেখো, ঠিক আছে? কারণ হচ্ছে সাউন্ড ঠিক থাকার কথা, আমি ঠিক তো করলাম। এই যে কে জানি বলছে ব্যবসার গুরুত্ব নিয়ে লিখতে হবে, হ্যাঁ এটা নিয়ে ব্যবসার গুরুত্ব নিয়ে লিখতে হবে। এই গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। আশা করি সবাই বুঝতে পারছো। এবার চলে আসি যেই চ্যাপ্টারটা না পড়লেই না। এখন আমাকে যদি কোনো কেউ জিজ্ঞেস করতো যে আপু ম্যানেজমেন্টের 12টা চ্যাপ্টার কোন একটা চ্যাপ্টার আমি পড়বই, যদি বলি যে একটা চ্যাপ্টার পড়বো কোনটা, সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? সো তোমাদের সবারই মনে আছে 4 নম্বর চ্যাপ্টার মালিকানার ভিত্তিতে ব্যবসায়। এখানে তোমাদের মানে যদি সুযোগ থাকে 2টা সৃজনশীল দিয়ে দিতে পারে, এত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখি হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার। এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে মালিকানার ভিত্তিতে, খুবই সহজ মনে হইলেও পরীক্ষার হলে অনেকে কনফিউজড হয়ে যায়। আচ্ছা আশা করি সবাই মাইক্রোফোন ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ, তাও আমি আরেকবার একটু ঠিক করে নিই, এরপর আমাকে জানাও ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ওকে, সবাই একটু বললো যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর সবাই যার যার একটু নেট কানেকশন চেক করো। আচ্ছা চলে আসি হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় 5 প্রকার। খুবই সিম্পল কোশ্চেন আসতে পারে। প্রথমে হচ্ছে এক মালিকানা ব্যবসায়, একক ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। তারপরে আসে হচ্ছে অংশীদারি ব্যবসায়। একজন মালিক ব্যবসায় করলে একটু অনেক রকমের সমস্যা হয়, মূলধন কম থাকে, একা একা বিজনেস করা লাগে, সব রকমের ক্ষতি একা বহন করা লাগে। সো তখন কি হইলো, 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়। এরপরে অংশীদারি ব্যবসাও কি বিজনেস ওয়ার্ল্ডের সব রকমের সমস্যার সমাধান করতে পারে নাই। কেন পারে নাই? স্টিল মূলধনের সীমাবদ্ধতা ছিল, আইনগত জটিলতা ছিল, অনেক রকমের কারণ ছিল। এবং তোমরা কিন্তু পড়ছো না যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, টুপটাপ বিলোপ সাধন হয়ে যায়। অংশীদার একজন মারা গেছে, বিলোপ সাধন। কোনো একজন অংশীদার দেউলিয়া হয়ে গেছে, বিলোপ সাধন। কোনো একজন অংশীদার নিজের অংশ অন্য কাউকে হস্তান্তর করে দিছে, বিলোপ সাধন। সো এই ধরনের সমস্যাগুলো থেকে পার পাওয়ার জন্যই চলে আসে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়, যেখানে একটা কোম্পানি সংগঠন গড়ে ওঠে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। এটার কি স্পেসটা অনেক বেশি, যেরকম ইউনিলিভারের বলো, এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। আর এরপর আছে হচ্ছে সমবায় সমিতি। এখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষরা একত্রিত হয়ে একটা ব্যবসা গড়ে তোলে, এটাকে বলা হয় সমবায় সমিতি। আর লাস্ট ওয়ান হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, যেটা হচ্ছে এটা ডেফিনেশনটা কি বলবো, সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, ঠিক আছে? আচ্ছা আবার বলবেন, কে যেন বলে আবার বলেন। আচ্ছা কোনটা আবার বলবো এটা যদি একটু মেনশন করে দাও। 5টাই কি বলবো? 5টা তো পারার কথা। আচ্ছা ইসমাইল একটু মেনশন করে দাও যে কোনটা বলবো।
আচ্ছা আপু, বিলোপ সাধনগুলো একটু বুঝাই দিবেন? হ্যাঁ অবশ্যই বিলোপ সাধনগুলো বুঝাই দিব। তোমাদের আগামী কালকের ক্লাসে কিন্তু আমি এই পুরো চ্যাপ্টারটা আরেকবার পড়াবো, কোনো সমস্যা নেই। আজকে আমরা বেসিক্যালি কনফিউজিং এমসিকিউগুলো আর তোমাদেরকে একটু পড়াশোনার মধ্যে একটু ওয়ার্ম আপ সেশনের জন্য নিয়ে আসছি, যে দেখো কোথায় কি আছে এবং আজকে কিভাবে তোমরা আজকের বাকি টাইমটুক আর আগামীকালকে বিফোর এফআরএল পর্যন্ত তোমরা কিভাবে ক্লাসগুলো বা পড়াশোনাগুলো গুছাবা। সো এই হচ্ছে 5 ধরনের। ইসমাইল এখন আমাকে কি বললো? আচ্ছা আমরা একটু মুভ অন করি সামনের দিকে। এখন আমরা এক মালিকানা এই ব্যবসার এই চ্যাপ্টারের যতগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো কনফিউজিং, মানে তোমরা সহজে পারবা না, সেগুলো সবগুলা দেখবো। আর একজন জিজ্ঞেস করছে হচ্ছে বিলোপ সাধন কি? বিলোপ সাধন হচ্ছে ব্যবসায় বন্ধ করে দেওয়া, ঠিক আছে, বন্ধ করে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া, তাইলে এটাকে বলা হচ্ছে বিলোপ সাধন। যে কোনো কারণে ধরো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তোমার হচ্ছে একটা ছিল হচ্ছে মনে হয় বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, ওইখানে একজন অংশীদার মারা গেলে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো কেউ যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হয়। তো এগুলো হচ্ছে তোমরা আগামী ক্লাসে আমরা আরো ডিটেলসে পড়বো। আচ্ছা কে জানি আমাকে বলছে যে 3 আর 4। আচ্ছা 3 নাম্বারটা দেখো, যৌথ মূলধনী ব্যবসায়। যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে কোম্পানি আইন 1994 1994 সালের কোম্পানি আইনের আওতায় যে ব্যবসায় প্রতিষ্ঠানটা গড়ে ওঠে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে, এবং এটা হচ্ছে একটা কৃত্রিম ব্যবসা বা কৃত্রিম অস্তিত্ব সম্পন্ন। এখন কৃত্রিম অস্তিত্ব সম্পন্ন বলতে কি বোঝায়? মানুষ না হয়েও যারা মানুষের ন্যায় অধিকার ভোগ করবে। যেরকম ধরো আমরা ইউনিলিভারের কথা বললাম, ইউনিলিভার তো মোটামুটি কম বেশি সবাই চিনি, ইউনিলিভারের ডাভ সাবান আছে, লাক্স সাবান আছে, সবাই ইউজ করছো। এখন এই যে ইউনিলিভার, কিন্তু ইউনিলিভারের যারা শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু কোনো পেপারসে এসে সাইন দেয় ব্যাপারটা তা না, ইউনিলিভারের সিল আছে ওইটা ইউজ করা হয়। তাহলে দেখো ইউনিলিভার কিন্তু একটা মানুষ না, কিন্তু সে মানুষের মতো সিল দিচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। তাইলে 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত ব্যবসায়কে যৌথ মূলধনী ব্যবসায় বলে, এবং তোমরা কিন্তু যৌথ মূলধনী ব্যবসার আরো ডিটেলস কিন্তু বইয়ে পাবে, এবং অবশ্যই এই চ্যাপ্টারটা চেষ্টা করবে আজকে রাতে একবার রিডিং পড়ে শেষ করতে, ঠিক আছে। সবগুলা না পারলেও এক মালিকানা, অংশীদারি আর কোম্পানি, এই 3টা পড়া মাস্ট। ওকে, এবার চলে আসি হচ্ছে এমসিকিউতে। আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছে করলেই কোন ধরনের ব্যবসা শুরু করতে পারবে? বলো, যে কেউ ইচ্ছে করলেই কোন ধরনের ব্যবসা শুরু করতে পারে? কোনটা? এটার অ্যান্সার কি হবে? এক মালিকানা, অংশীদারি, সমবায়, কোম্পানি। চাইলে কোনো রকমের লিগ্যাল ঝামেলা ছাড়া কোন ধরনের ব্যবসাটা গঠন করা যাবে? সবাই একটু আমরা 6 নাম্বার এমসিকিউর অ্যান্সার বলবো। 6 এর কত হবে? আচ্ছা সবাই বলতেছে হচ্ছে 6 এর এ হবে। আচ্ছা একজন নার্গিস কি করছে, আরেকজনের 6 এর এর কমেন্টকে টান দিয়ে একটা ডট দিয়ে দিছে, নিজে লিখে নাই। ওকে আচ্ছা, তাহলে এবার দেখি এটার অ্যান্সার কি হবে। ওকে সবার ঠিক আছে, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এটা চাইলেই তোমরা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে এটা ব্যবসা গঠন করতে পারে। এখন যেরকম ধরো আমার মনে হইলো আপু হচ্ছে ক্রাফটিং করি মাঝে মধ্যে, মানে কাগজ দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাই, ঠিক আছে, ছোটোখাটো এক্সপ্লোর বক্স টাইপের। তো আমার যদি মনে হয় এটাকে আমি বিজনেস বানাবো, তাহলে কিন্তু আমি খুব সহজে এটা বানাতে পারবো। তাইলে আমার ব্যবসাটাকে তখন কি বলা যাবে? এক মালিকানা ব্যবসায় বলা যাবে। সাজিব বলছে হচ্ছে ঘ। এই তুমি ঘ বলছো কেন? কোম্পানি হবে না এটা। ওকে 7 নম্বরে চলে আসি। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি সংগ্রহ করতে হয়? অনুমতিপত্র, ট্রেড লাইসেন্স, আমদানি লাইসেন্স, রপ্তানি লাইসেন্স। সবাই একটু বলো 7 নম্বরের অ্যান্সার কোনটা হবে? আর এর মাঝখানে আমি একটু একজন আরে দেখলাম না, কে জানি নাম বলতে বলছে, আমি কমেন্টটা চলে গেছে, ভেরি সরি, এরপরের বার বলবো। আচ্ছা ক, একজন বলছে হচ্ছে ক অনুমতিপত্র। তোমরা কি সবাই 7 এর অ্যান্সার বলতেছো? 7 সবাই একটু 7 নম্বরের অ্যান্সার বলি। 7 এর একজন বলছে খ, বি, তারপরে কে কে যেন বলছে, আচ্ছা কামরুন নাহার বলছে বি, আমার স্টুডেন্ট আসলে, তো ও ঠিক বলছে মনে হয়, দেখি। হ্যাঁ এক মালিকানা ব্যবসায় হচ্ছে ট্রেড লাইসেন্স, এটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় বলতে বোঝায়। আমি কিন্তু একটু আগে বলছি এক মালিকানা ব্যবসায় কোনো ধরনের আইনগত জটিলতা নেই, কিন্তু যদি তোমার ব্যবসাটা পৌর এলাকার ভিতরে হয়, পৌর বলতে আমরা আরো ইজিলি বুঝবো হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায়, তোমার ব্যবসায় যদি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে পড়ে, তোমাকে একটা লাইসেন্স নিতে হবে যেটাকে বলা হচ্ছে ট্রেড লাইসেন্স, ঠিক আছে। সো আশা করি তোমাদের এইটুক মনে থাকবে। সো আরেকটু রিক্যাপ যদি করি, এক মালিকানা ব্যবসায় তেমন কোনো আইনগত জটিলতা নাই, কিন্তু যদি তোমার হচ্ছে কি বলে
তুমি পৌর এলাকার ভিতরে হও তাহলে তোমাকে ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে হবে। এরপরে এক মালিকানা ব্যবসায় কত সালের আইনে পরিচালিত, এটা একটু বলো। এটা কিন্তু বোর্ডে আসছে, বুঝছো, অনেকবার বোর্ডে আসছে। এটা একটু বলো যে এক মালিকানা ব্যবসায় কত সালের আইনে পরিচালিত হচ্ছে বা হয়। 1994, 1932, 2004, আর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কোনো আইন নেই। 8 নম্বরের অ্যান্সার হচ্ছে ফারজানা বলছে ডি হবে। এরপরে আচ্ছা স্মৃতি, এই যে পাইছি, যে আমাকে নাম বলতে বলছিল ও হচ্ছে নাম হচ্ছে স্মৃতি। এই স্মৃতি আমি কিন্তু তোমার নাম বলে দিছি, ঠিক আছে? লাস্ট পর্যন্ত ক্লাস করতে হবে কিন্তু তাহলে। ওকে, কে জানি বলছে 8-এর ক। আচ্ছা 8-এর এ, ওকে ডি, ওকে। এবার দেখি অ্যান্সারটা দেখি। অ্যান্সার হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই। এইটা হচ্ছে বোর্ডগুলোর একটা কনফিউজিং কোশ্চেন ছিল, যে তোমাকে যখনই বলবে কত সালের আইন প্রচলিত, তোমার মাথায় মনে হবে যে না এটা তো কোনো না কোনো আইন আছে, আমি ভুলে গেছি। তুমি ভুলো নাই, আসলে তোমাকে কনফিউজ করার জন্য দিছে। এক মালিকানা ব্যবসায়ের কোনো ধরনের আইন নাই। এটার মধ্যে 1994 হচ্ছে কোম্পানি আইন, অংশীদার আইন হচ্ছে 1932, সমবায় বিধিমালা হচ্ছে 2004, আর সমবায়ের আইন হচ্ছে 2001। একটু লিখে দেই পরে যাতে তোমরা দেখলে বুঝতে পারো। সমবায় আইন হচ্ছে এইটা, আর সমবায়ের বিধিমালা, আমি এই জন্যই তোমাদের অপশনগুলো এরকম দিচ্ছি যাতে তোমরা সাথে এটাও একটু রিক্যাপ করতে পারো। সমবায় আইন হচ্ছে 2001, সমবায় বিধিমালা হচ্ছে 2004। সো এক মালিকানা ব্যবসার কোনো আইন নেই। এরপরে কোন ব্যবসায় ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের উপর নির্ভরশীল। তার মানে কোন ব্যবসায়, এই চারটার মধ্যে কোন ব্যবসায়টা চেঞ্জিং, যে তোমার ফ্যাশন এটার সাথে আর কি সামঞ্জস্য রাখা বা এটার সাথে চেঞ্জ হয়। তাইলে সবজির দোকান, চালের দোকান, দর্জির দোকান, ওষুধের দোকান। আপু একটা রিকোয়েস্ট ছিল, বলে ফেলো, সব রিকোয়েস্ট রাখা হবে, বলে ফেলো, কিন্তু শুধু ক্লাসটা ঠিক মতো করো। ওকে, রফিকুল বলছে 3, দর্জির দোকান। এরপরে আর কেউ কি অ্যান্সার দিবা নাকি অ্যান্সার বলে দিব? ওকে, অনেকেই বলছে হচ্ছে সি। হ্যাঁ ওকে, তাহলে আমরা এটা অ্যান্সারটা দেখি। হ্যাঁ অ্যান্সার সি, ঠিক আছে, দর্জির দোকান। এখন বাকিগুলো কেন হবে না? সবজির দোকান তো আসলে ফ্যাশনের সাথে চেঞ্জ হওয়ার কিছু নেই। এখন শীতের দিনে যে সবজি পাওয়া যায়, গরমের দিনে যেটা পাওয়া যায়। এখানে ফ্যাশনের সাথে চেঞ্জ হওয়ার কিছু নেই, এটা প্রকৃতির ফ্যাশনের উপর ডিপেন্ড করে। এরপরে চালের দোকান, এটাও আসলে রুচি, আগ্রহ, ফ্যাশনের সাথে কোনো সম্পর্ক নাই। আর হচ্ছে ওষুধের দোকান, এটারও আসলে কি, ওষুধ কেনার ক্ষেত্রে তোমার রুচি, আগ্রহ, ফ্যাশন দেখা হবে না। যখন ওই যে নাপা ওষুধ, নাপা সিরাপ, তিতা নাপা সিরাপ খাওয়া লাগে, তখন কিন্তু কি সুস্থ হওয়ার জন্য লাগে, রুচি ফ্যাশনের সাথে কোনো সম্পর্ক নেই। সো অ্যান্সার হচ্ছে দর্জির দোকান। দর্জির দোকানে তোমাদের আগে ধরো এক রকমের জামা বানাইতো, এরপর হচ্ছে ফ্যাশন চেঞ্জ হওয়ার কারণে দর্জির দোকানে আবার অন্য রকমের ওরা ডিজাইন শিখতেছে। সো অ্যান্সার হবে সি। এরপরে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এমসিকিউ নাম্বার 10 কত হবে? 7 জন, 8 জন, 9 জন, 10 জন। আচ্ছা আরেকটা ভালো করে জিনিস দেখো, অংশীদারি ব্যাংকিং ব্যবসায় বলছে কিন্তু, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, আরেকটা হচ্ছে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়। সো তোমরা বলতেছো হচ্ছে 10-এর এ, একজন বলছে ডি, 10-এর এ বলছে হচ্ছে 7 জন নাকি? ওকে অ্যান্সার অনেকেই বলে দিছে। সো আমরা দেখে নিব, এইটা হচ্ছে অ্যান্সার হবে ডি। এখন আমি তোমাকে পরবর্তী এমসিকিউগুলো এই টাইপের কোশ্চেনই। সো আমরা একটু ছোট্ট করে একটা অ্যান্সার জিনিস একটু দেখি। অংশীদারি ব্যবসা যদি সাধারণ হয়, আচ্ছা দাঁড়াও, সাধারণ যদি হয় তাহলে সদস্য সংখ্যা হবে 2 থেকে 20 জন। সাধারণ অংশীদারি ব্যবসায় যদি হয় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। আর যদি তুমি ব্যাংকটা গড়ো হচ্ছে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে সাধারণ অংশীদারি ব্যবসায় হলে সর্বনিম্ন 2 জন ব্যক্তিকে একসাথে হইতে হবে, আর হচ্ছে সর্বোচ্চ 20 জন পর্যন্ত হইতে পারবে। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। এরপরে 2-3টা একটু বোর্ডের এমসিকিউ যদি দেখি, এখনই আমি বলে দিচ্ছি। অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? এটার অ্যান্সার হবে 2 জন, ঠিক আছে? সর্বনিম্ন হচ্ছে এই যে দেখো 2। এরপরে ব্যাংকিং অংশীদারি ব্যবসার সদস্য সীমা কত? 2 থেকে 10, 2 থেকে 20, 2 থেকে 50, 7 থেকে 50। অ্যান্সার হবে 2 থেকে 10। এই দেখো অ্যান্সার হচ্ছে 2 থেকে 10। সো তোমরা যদি জাস্ট সর্বনিম্ন সর্বোচ্চ জিনিসটা মনে রাখো, তোমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ অ্যান্সার করতে পারবা বিভিন্ন বোর্ড থেকে।
এরপর কি অনুযায়ী সাধারণ অংশীদারদের লাভ ক্ষতির অংশ হিসাব করা হয়। আচ্ছা, তার মানে একটা অংশীদারি ব্যবসায় ধরো আমি এবং আমার আরো 9টা ফ্রেন্ড মিলে 10 জন মিলে একটা অংশীদারি ব্যবসায় গঠন করলাম, তাহলে এখন বলো হচ্ছে এদের লাভ ক্ষতিটা কি হিসেবে বন্টন করা হবে? পরিশ্রম হিসেবে, যে কে কতটুক শ্রম দিচ্ছে, কে কতটুক বিনিয়োগ করতেছে এই হিসেবে, কার সুনাম কতটুক এই হিসেবে, নাকি চুক্তি অনুযায়ী? এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ডি একজন বলছে ডি, অনেকেই বলতেছে ডি। আল্লাহ, তোমরা তো দেখি এটাও পারো, তোমাদের প্রিপারেশন অলরেডি অনেক ভালো। দেখো এটার অ্যান্সার হবে ডি, চুক্তি অনুযায়ী। অংশীদারি ব্যবসায় যা কোশ্চেন আসুক সব কিছুর অ্যান্সার হবে চুক্তি অনুযায়ী, ঠিক আছে? চুক্তিতে যা বলা হবে তাই হবে। এরপরে পারস্পরিক আস্থা ও বিশ্বাস কথাটি কোন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য? কোন ব্যবসার ক্ষেত্রে পরস্পরের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকাটা খুবই জরুরি, এটা বলো। আচ্ছা ওকে, অনেকেই বলতেছে হচ্ছে ডি, হ্যাঁ সবাই বলতেছে ডি, আশা করি। এই কি ব্যাপার, কে জানি এখনো 13 ডি বলে। এই আমি 14তে কোশ্চেন, কিন্তু আমার 14 নাম্বার, ঠিক আছে? কে জানি 12 ডি বলতেছে। মনোযোগ দাও, কোশ্চেন নাম্বারটা দেখে এরপরে সেটার সাথে অ্যান্সারটা লিখে দাও, ঠিক আছে? তোমরা লেটে বলতেছো নাকি আমার এখানে কমেন্ট লেটে আসতেছে আমি জানি না। সো তোমরা কি করবে, একটু 14 লিখে এরপরে ওইটার অ্যান্সার দিও, ঠিক আছে? শুধু বি অথবা শুধু ডি বলে আমি বুঝতে পারতেছি না যে তোমরা আগেরটার অ্যান্সার বলতেছো নাকি এখনেরটা। ওকে, আউফি তাসনিম ও বলছে হচ্ছে বি। আচ্ছা দেখি, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস হচ্ছে অংশীদারি ব্যবসার মূল বিষয়। এখন কেন, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমিই মালিক, সো আমার কোনো কি পার্টনার টার্টনার নাই, সো বিশ্বাস টিশ্বাসের ব্যাপার নাই। কোম্পানির ক্ষেত্রে অনেক বৃহৎ একটা বিষয়, এখানে পারস্পরিক আস্থার বিষয় আসে না, এগুলো সব লিগালি চলে। আর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে সরকার আর কি করবে, সরকার এখানে তো একাই, কোনো পার্টনার টার্টনার নাই, সো বিশ্বাসের ব্যাপার নাই। সো বিশ্বাসের ব্যাপার হচ্ছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসার চুক্তি কত প্রকার, এটা আমাকে আজকে ভিডিওতে আমি বলতেছিলাম যে কনফিউজিং কোশ্চেন এরকম হবে, সো একজন অ্যান্সার বলছে, সো যারা যারা দেখছো সবাই এটার অ্যান্সার পারবা। অংশীদারি ব্যবসায় চুক্তি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? আচ্ছা সবাই একটু দ্রুত অ্যান্সার বলে দে। হ্যাঁ সবাই দেখে এখন আমার এটা ফলো করতেছে। আচ্ছা জিনাত ও বলছে হ্যাঁ 15A, ওকে থ্যাংক ইউ, ও আমার এটা ফলো করে ওইভাবেই বলছে। আচ্ছা 15A বলছে একজন, একজন বলতেছে বি, অনেকে বলতেছে, আচ্ছা হাসিবুর বলছে অনেকগুলা বি। আচ্ছা ওকে, একজন বলছে এ বি, আচ্ছা কামরুন নাহার ও একবার এ বলছে, ও একবার বি বলছে, ঠিক আছে? দেখি, অংশীদারি ব্যবসার চুক্তি হচ্ছে 3 প্রকার। এখন তোমরা একটু খাতা কলম সাথে থাকলে লিখে ফেলো, আদারওয়াইজ একটু দেখো। প্রথমটা হচ্ছে মৌখিক। মৌখিক মানে কি, ধরো আমি আর আমার ধরো 2জন পার্টনার মিলে চুক্তি করলাম যে আমরা 3 জন 10,000 10,000 10,000 টোটাল 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা করব, এটা হচ্ছে মৌখিক চুক্তি। এরপরে হইতে পারে হচ্ছে লিখিত। লিখিত মানে কি, আমি এই যে মুখে মুখে যেটা বললাম এটা এবার আমি একটা লিগ্যাল পেপারে লিখে ফেললাম যে আমরা 3 জন 10,000 10,000 10,000 দিয়ে একটা ব্যবসা করব, তাহলে এটাকে বলা হবে লিখিত। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে লিখিত ও নিবন্ধিত। লিখিত ও নিবন্ধিত, ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে মৌখিক, দ্বিতীয়টা লিখিত, লাস্টেরটা হচ্ছে লিখিত ও নিবন্ধিত। আচ্ছা এখন লিখিত ও নিবন্ধিত বলতে এখন তোমাদের মধ্যে অনেকে হচ্ছে একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে মৌখিক বলো লিখিত বলো লাস্টেরটাকে বলো হচ্ছে নিবন্ধিত। এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি না লিখে ওটাকে রেজিস্টার কিভাবে করাবা? অবশ্যই রেজিস্টার অফিসে যে যাইতে হইলে ওটা তো তোমাকে লিখতে হবে। সো প্রথমটা বলবো আমরা মৌখিক, দ্বিতীয়টা বলবো আমরা লিখিত, তৃতীয়টা আমরা অবশ্যই বলবো লিখিত ও নিবন্ধিত। ওকে, এটা ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন ছিল, বাট একটু কনফিউজিং ছিল যে এটা আসলে অ্যান্সার কি হবে। এরপরে আমিন সাহেব একজন ব্যবস্থাপক, কোম্পানির ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। এখন বলো, আমিন সাহেব হচ্ছে একটা কোম্পানির ম্যানেজার, এখন আমাকে বলো যে কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কে, বা কোম্পানি ম্যানেজ করার, কোম্পানি চালানোর দায়িত্ব কে পালন করে? শেয়ার হোল্ডার, দাতারা, দাতারা মানে হচ্ছে ঋণ যারা দেয়, জনগণ, নাকি বেতনভুক্ত কর্মকর্তা? সবাই হচ্ছে আমাকে 16-র অ্যান্সারটা বলে দাও। আচ্ছা বইয়ে তো 4 প্রকার আছে, কোনোভাবেই সম্ভব না বইয়ে 4 প্রকার আছে, ভালো করে বইটা খুলে পড়ে দেখো, বইয়ে 4 প্রকার নাই, বইয়ে 3 প্রকার আছে। আচ্ছা 16A, এই কে বললো 16A? অনেকেই বলতেছে দেখি 16A। আচ্ছা আফরা বলছে হচ্ছে 16 ঘ, অ্যান্সার হবে হচ্ছে 16 ঘ। কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডাররা চালায় না, শেয়ার কেনার মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানির মালিক হয়,
কিন্তু চালায় কিন্তু আলাদা একটা ম্যানেজমেন্ট বা বেতনভুক্ত কর্মচারী। অ্যান্সার হবে হচ্ছে ডি, বেতনভুক্ত কর্মকর্তা অথবা কর্মচারীরা হচ্ছে একটা কোম্পানি চালায়। এরপরে এমসিকিউ 17, এটা দেখো, এটাতে একটা ম্যাথ টাইপের আছে। জনাব তাহের ডিজিটাল ফেব্রিক্স লিমিটেডে 10 টাকা অভিহিত মূল্যের 500টি শেয়ার, প্রতিটি শেয়ার 50 টাকা করে কেনেন। তাইলে আমরা কি কি ইনফরমেশন পাইলাম? 5 শেয়ারের দাম 10 টাকা, মূল্যের 500টা শেয়ার কিনে। এক্ষেত্রে এত কোম্পানি জনাব তাহেরের সর্বোচ্চ দায় কতটুকু? আচ্ছা, এখন কোম্পানির ক্ষেত্রে দায় কিরকম হয়? কোম্পানির ক্ষেত্রে দায় হচ্ছে তুমি যত টাকা ইনভেস্ট করবা তত টাকা পর্যন্ত তোমার দায় হবে। সো তোমার 10 টাকা অভিহিত মূল্যের, কনফিউজ করতে হচ্ছে এইখানে, তোমার একটা শেয়ারের লিখিত মূল্য বা হচ্ছে ওই যে ফেস ভ্যালু যেটা, ঠিক আছে? আচ্ছা, এফ দিয়ে লিখলে তোমরা আবার যদি ফাইন্যান্স মনে করে বলো যে আপু এটা তো ফিউচার ভ্যালু, এটা হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে? লিখিত মূল্য যেটা, অভিহিত মূল্য বা লিখিত মূল্য। তোমার এখানে বলা আছে লিখিত মূল্য হচ্ছে কত? 10 টাকা, কিন্তু তুমি কিনছো কত করে? 50 টাকা করে। কয়টা শেয়ার কিনছো? 500টা শেয়ার কিনছো। তাহলে কত টাকা হবে তোমার দায়? আচ্ছা, আমি একটু ক্যালকুলেট করি, ঠিক আছে? তোমরাও চাইলে ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, তোমরা কি সবাই ক্যালকুলেট করছো? 25,000। আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা বিষয় আছে যে তুমি এই জিনিসটাকে, এটাকে আমরা কি বলি? তুমি যখন 10 টাকা দামের শেয়ার 50 টাকায় বিক্রি করো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অধিহার, ঠিক আছে? সো কত টাকা অধিহার? 40 টাকা অধিহার, ঠিক আছে? এতক্ষণে আমাকে কেউ বললো না যে আপন এটা তো আপনি কেন 50 দিয়ে গুণ করতেছেন, কেন 10 দিয়ে গুণ করতেছেন না। আমরা সবসময় একটা শেয়ারের ভ্যালু হিসাব করি হচ্ছে লিখিত মূল্যে। শেয়ার কাকে বলে তো সবার মনে আছে। শেয়ার কাকে, আচ্ছা সবাইকে দেখে অ্যান্সার বলতেছো কিনা জানি না। শেয়ার কাকে বলে? একটা কোম্পানির মূলধনের সমান ভাগের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে শেয়ার। এখন শেয়ারের মেইন দাম হচ্ছে 10 টাকা, এখন তুমি কিনছো 50 টাকা দিয়ে, ঠিক আছে? 40 টাকা হচ্ছে অধিহার পাইছো, কিন্তু সবসময় কি এটার ভ্যালু 50 থাকবে? কখনো 60 হইতে পারে, কখনো 80 হইতে পারে, কখনো আবার 9 টাকা 8 টাকাও হইতে পারে। সো আমরা যখন দায় ক্যালকুলেট করব তখন হচ্ছে আমরা অভিহিত মূল্য অথবা লিখিত মূল্য দিয়ে আমরা দায় ক্যালকুলেট করব। সো এটার বেসিক্যালি ক্যালকুলেশন হবে, তোমরা 10 দিয়ে তোমরা 500টা শেয়ারকে গুণ করবা, অ্যান্সার আসবে হচ্ছে 5000 টাকা, ঠিক আছে? এটা একটু রেয়ার, কারণ তোমরা বেশিরভাগই ক্যালকুলেটর নেও না। সো সেই ক্ষেত্রে তোমাদের আসলে এই টাইপের ম্যাথ খুব কম দেয়। আমি একটা দুইটা বোর্ডে দেখছি, তাও আবার হচ্ছে 22 21-এর দিকে মনে হয়, 21 আর 20-এর দিকে হচ্ছে এরকম ছিল। আচ্ছা, 5000 কিভাবে হবে? আচ্ছা, 5000টা আমি আরেকবার বুঝাই। তোমাদের যে কয়টা শেয়ার থাকবে সেটাকে গুণ করবা হচ্ছে লিখিত মূল্য দিয়ে, ঠিক আছে? এই অভিহিত মূল্য অথবা লিখিত মূল্য সেম কথা, অভিহিত মূল্য দিয়ে গুণ করবা। তোমার একটা জিনিসের লিখিত মূল্য দেওয়া 10 টাকা, এরপর তুমি ওইটা 100, 1000, 1 কোটি যত টাকা দিয়ে বিক্রি করো আর যত টাকা দিয়ে কিনো কিনা, কাউন্টিং এর সময়, দায় কাউন্টিং এর সময় গুণ করবো হচ্ছে লিখিত মূল্য দিয়ে। ওই যে একজন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার চলে আসি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত? বলো। কোশ্চেনটা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? কোশ্চেনটা খুব ভালো মতো পড়বা যে আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত। তোমাকে কিন্তু সদস্য সংখ্যা জানতে চাইনি, তোমাকে জানতে চাইছে পরিচালকের সংখ্যা কত। কোন কোম্পানিতে? তোমার পাবলিক লিমিটেড কোম্পানিতে। সো সবাই দ্রুত এটার অ্যান্সার বলে দাও। 7 জন। আচ্ছা, একজন বলছে 7 জন, অনেকে বলতেছে 18D হবে। পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম কতজন পরিচালক থাকবে? আমরা পরিচালক তো বুঝি যারা ব্যবসায় পরিচালনা করবে। সো ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে সেটা বলবা। ওকে, অনেকে বলছে 18A, অনেকে বলছে 18D। আমরা এটা অ্যান্সারটা দেখি, এটা হবে 3 জন। তার মানে এই জায়গাটাতে আসলেই তোমরা একটু কনফিউজড। সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50 জন, সর্বোচ্চ হচ্ছে 2 জন, সর্বনিম্ন হচ্ছে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। কিন্তু যেই আমরা বলবো পরিচালক, পরিচালক থাকা লাগবে পাবলিক লিমিটেডে মিনিমাম 3 জন। এটা তোমাদের ওই যে কোম্পানি কয় ধরনের, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ঠিক আছে?
এই যে একজন আজকে সেম ভুল করে আসছে, যে এরকম টাইপের ভুল হবে। সো এটা একটু ভালো মতো দেখো। পরিচালক হচ্ছে 3 জন, পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক 3 জন, সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এরপরে এই সেম কোশ্চেন, প্রাইভেটের ক্ষেত্রে ন্যূনতম পরিচালক কতজন হবে, এটার অ্যান্সার এবার তোমরা বলবা। প্রাইভেটের ক্ষেত্রে ন্যূনতম পরিচালক কতজন হবে? সবাই একটু আমরা 19 নম্বরের অ্যান্সার বলে দিব যে প্রাইভেটের ক্ষেত্রে ন্যূনতম পরিচালক কতজন হবে। 18 এর ঘ হবে না, না 18 এর তো ঘ হবে না, 18 এর তো অ্যান্সার হবে হচ্ছে গ। ওকে, আমরা যদি একটু অ্যান্সার বলে দিই, সেটা হচ্ছে 2 জন। ঠিক আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিচালক হবে হচ্ছে 2 জন। আচ্ছা দাঁড়াও, তোমাদের হচ্ছে আমি মনে হয় প্রাইভেট পাবলিকটা একটু গোলাইছি, এটা একটু ঠিক করে দেই। আচ্ছা দেখো, পাবলিকের ক্ষেত্রে যখন হবে জিনিসটা পাবলিক, আমি এক স্লাইডেই সব লিখে দিচ্ছি। ন্যূনতম সদস্য সংখ্যা 7 জন, আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, পাবলিক প্রাইভেটটা একটু কনফিউজিং, শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, পাবলিকের ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে ন্যূনতম 7 জন। আচ্ছা, কে যেন আমাকে একটু মেনশন করে বলে দিছে, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে ন্যূনতম হচ্ছে 7 জন, আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তোমার কোম্পানির শেয়ার যদি 100টা হয়, তোমার সর্বোচ্চ সদস্য সংখ্যা 100 জন হবে। তোমার কোম্পানির শেয়ার সংখ্যা যদি 1 কোটি হয়, তোমার সর্বোচ্চ 1 কোটি সদস্য থাকতে পারবে। আর পরিচালক হচ্ছে 3 জন। আর প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে সদস্য হচ্ছে 2 থেকে 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন একটা ব্যবসা শুরু করতে পারবে, আর সর্বোচ্চ সদস্য সংখ্যা হইতে পারবে 50 জন। আর পরিচালক সংখ্যা হবে হচ্ছে 2 জন। ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তোমার পরিচালক হবে কত? পরিচালক হবে 3 জন সর্বনিম্ন, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পরিচালক হবে 2 জন। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা, আমি হচ্ছে কিছু এমসিকিউ এবার বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। কোম্পানি গঠন প্রক্রিয়ায় ধারাবাহিক পর্যায় কয়টি? তোমাদের কোম্পানি গঠন করতে হলে কয়টা প্রক্রিয়া ফলো করতে হবে? সেটা হচ্ছে টোটাল 4টা প্রক্রিয়া ফলো করতে হবে। ঠিক আছে, সো 4টা প্রক্রিয়া কি কি? ওই যে উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধন পর্যায়, কার্যারম্ভের অনুমতি পর্যায়। ঠিক আছে, সো এটার অ্যান্সার হবে হচ্ছে 4টি। কোম্পানির গঠন প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টা। কোম্পানির জন্ম পত্রিকা বলা হয় কোনটিকে? তার মানে কোনটা পাওয়ার মধ্য দিয়ে একটা কোম্পানির জন্ম লাভ করে? স্মারকলিপি, নিবন্ধনপত্র, পরিমেল নিয়মাবলী, সংঘ স্মারক। এটা একটু তোমরা অ্যান্সার বলো। এই যে 21 নম্বরটার অ্যান্সার বলো, যে কোনটা দিয়ে আসলে কোম্পানি জন্ম লাভ করে। সবাই একটু দ্রুত অ্যান্সার বলে দিব, কোনটা দিয়ে কোম্পানি জন্ম লাভ করে? স্মারকলিপি, নিবন্ধনপত্র, পরিমেল নিয়মাবলী, সংঘ স্মারক। আচ্ছা, একজন বলছে হচ্ছে 21-এর বি, বাকিরা কোথায়? বাকিরা কি ঘুমায় নাকি? আচ্ছা, 5 নম্বর চ্যাপ্টার অবশ্যই পড়াবো, কালকেই পড়াবো। কালকে তোমাদের ওভারঅল 12টা চ্যাপ্টারই আমি রিভিউ করবো। আজকে হচ্ছে তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতেছি, কালকে আবার সবকিছু পড়াবো, কোনো টেনশন নাই। আচ্ছা, সবাই বলতেছে হচ্ছে বি, সবার অ্যান্সার ঠিক আছে, আর বললাম না। আমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওই যে আমরা বললাম না যে 4টা ধাপ, এর মধ্যে 2 নম্বর ধাপটা ছিল দলিলপত্র প্রণয়ন পর্যায়। দলিলপত্রের মধ্যে হচ্ছে স্মারকলিপি, আরেকটা দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিরই আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে সংঘ স্মারক। সো থাকে হচ্ছে অ্যান্সার নিবন্ধনপত্র। এরপরে কোন ব্যবসায় সংগঠনকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? এক মালিকানা অংশীদারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, কে জানি বাই বাই দিয়ে চলে যাচ্ছে, ক্লাস শেষ হওয়ার আগেই চলে যেতেছে। কনফিউজিং কোশ্চেন কি সলভ করা লাগবে না নাকি? আচ্ছা বলি, কোন ব্যবসা সংগঠনকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? কাদের কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? সবাই একটু অ্যান্সার বলে দেই, অন্যান্য কথা না বলে সবাই একটু অ্যান্সার বলি। 22-এর ডি। আচ্ছা, সবাই বলতেছে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, অবশ্য সবার যেটা বলতেছে ওইটাই হবে অ্যান্সার, পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় না। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পরে কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য আবার একটা অনুমতিপত্র সংগ্রহ করতে হয়, যেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির করতে হয়, যেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র।
এরপরে সমবায়ের শাব্দিক অর্থ কোনটি? এটা সবার পারা উচিত, বলেন তো সবাই সমবায়ের শাব্দিক অর্থ কোনটা? আচ্ছা, সবাই এখনো 22-তে আসছি, আপু কিন্তু 23-তে চলে আসছি। সমবায়ের শাব্দিক অর্থ কোনটা? সম্মিলিত উদ্যোগে কাজ করা, যৌথভাবে মূলধন সরবরাহ করা, একতাবদ্ধভাবে ব্যবসা করা, মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করা। সবাই হচ্ছে বলতেছে এ। ওকে, অ্যান্সার তাহলে এটাই হবে, সম্মিলিত উদ্যোগে কাজ করা। আচ্ছা, আইন অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠনে ন্যূনতম কতজন ব্যক্তি সদস্য থাকতে হয়? মানে একটা প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কতজন সদস্য লাগবে? 7 জন, 10 জন, 15 জন, 20 জন? এটা আমি কিন্তু সমবায় যখন আমি বলছিলাম যে সমবায় কাকে বলে, তখন কিন্তু আমি বলছি কয়জন লাগবে। সবাই এটা এটার অ্যান্সার বলে দিব যে ন্যূনতম কতজন সদস্য লাগবে। আচ্ছা, এটার কোশ্চেন নাম্বার হচ্ছে 24। তো সবাই 24-এর ডি বলি। 24-এর এ বলছে অনেকে, তারপরে আর কি 15A, 15 কে যে 15A রিপ্লাইটা দিচ্ছে এখন। ওকে, অনেকে বলতেছে ডি, তাহলে অ্যান্সার দেখি। 20 জন একক ব্যক্তি। যারা ডি বলছে অ্যান্সার ঠিক আছে। প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম 20 জন সদস্যকে একসাথে হয়ে ব্যবসাটা গঠন করতে হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, সমবায় সমিতির ক্ষেত্রে সর্বোচ্চ কত হবে, ম্যাক্স কত হবে, এটা কিন্তু বলা নাই কোথাও। সো কোথাও কোশ্চেন আসলে কিন্তু অ্যান্সার করার মতো ওয়ে নাই। ম্যাক্স কত হবে এটা আইনে কোথাও বলা নাই। এরপরে অস্ত্র নির্মাণ শিল্প কোন ধরনের ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত? তুমি ধরো অস্ত্র বানাবা, এটা এখন কারা বানাইতে পারবে? অংশীদারি, রাষ্ট্রীয় ব্যবসায়, কোম্পানি, নাকি এক মালিকানা? এখন অস্ত্র বলতে ধারালো অস্ত্র অথবা ক্ষতিকারক অস্ত্র, অস্ত্র অবশ্যই ক্ষতিকারক। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা বানানোর জন্য কোন ধরনের ব্যবসা সংগঠন আসলে তৈরি হয়? সবাই একটু আমরা 25 নম্বরের অ্যান্সার বলে দিব। সবাই বলতেছে বি। হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে, রাষ্ট্রীয়। রাষ্ট্রবাদে কেউ কিন্তু অস্ত্র নির্মাণ শিল্প কারখানা তৈরি করতে পারবে না। কোন ব্যবসাটি জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত? এটার অ্যান্সারও হবে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে সিকিউতে। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবেই এবং আমি চাই এখন 594 জন আসে, সবাই তোমরা পরশুদিন এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করবা এবং ইনশাল্লাহ করতে পারবা। সো প্রথমে আসো, শিল্প কি আমরা অলরেডি জানি, 1 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন। অসীম দায় বলতে কি বোঝায়? অসীম দায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অসীম দায় হচ্ছে যখন তোমার দায় তোমার বিনিয়োগকৃত মূলধন অপেক্ষা বেশি হবে, তখন তাকে অসীম দায় বলে। সাপোজ তুমি একটা বিজনেসে 10,000 টাকা বিনিয়োগ করছো, কিন্তু তোমার বিজনেসে ক্ষতি হয়েছে, যাই হয়েছে নাই হয়েছে, তোমার এখন 15,000 টাকার দায় তৈরি হয়ে গেল। তার মানে কি তোমার দায়টা হচ্ছে অসীম। কারণ তোমার যখন লিমিটেড দায় থাকবে বা হচ্ছে সসীম দায় থাকবে, তুমি যত টাকা ইনভেস্ট করবা তোমার ঠিক তত টাকা পর্যন্তই দায় বহন করতে হবে। কিন্তু যখন তুমি এর থেকে বেশি দায় বহন করবা তখন সেটাকে বলা হচ্ছে অসীম দায়। সো আমরা সুন্দর মতো গুছায় লিখতে পারি যে বিনিয়োগকৃত মূলধন অপেক্ষা যখন অতিরিক্ত দায় বহন করতে হয় তখন তাকে অসীম দায় বলে। অসীম দায় যাদের থাকে তাদের কিন্তু ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে। এবার চলে আসো, রাবেয়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তার বড় ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে একটা বুটিক ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে 3 জন কর্মচারী রয়েছে। এছাড়া বড় ভাইও তাকে ব্যবসায়িক কাজে সহায়তা করেন। বর্তমানে রাবেয়া ঢাকার বনানীতে ব্যবসার নতুন শাখা স্থাপনের চিন্তা করছেন। সো প্রথমে গয়ের কোশ্চেন, রাবেয়ার বুটিক হাউসটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায়? সবাই একটু অ্যান্সার বলে দিই। সবাই পাগল হয়ে গেছে পিডিএফ এর জন্য। পিডিএফ তো দিব, আমি ক্লাসটা শেষ করে পিডিএফ দিব। ক্লাসের মাঝখানে আমি কিভাবে পিডিএফ দিব? একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমরা আচ্ছা আমি বলে দিই, আমরা 10টার আগেই ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? এই চ্যাপ্টারের সিকিউ দেখা হয়ে গেলে জাস্ট বিপণনের চ্যাপ্টারটা পড়বো, এরপরে ক্লাস শেষ। এরপরে এখন বলো আমি বাসায় যেয়ে পিডিএফ দিব নাকি এখানেই থাকি তারপরে পিডিএফ দিই? অনেক রাত হয়ে গেছে, আপু বাসায় যেয়ে পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, তাইলে দেখো এইটার অ্যান্সার হবে হচ্ছে কে কে বলতেছে এক মালিকানা। ওকে, যারা বলছে এক মালিকানা ঠিক আছে, কারণ খেয়াল করো রাবেয়া একটা জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে তার বড় ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিছে। বড় ভাই কিন্তু পার্টনার না, ঠিক আছে? সো বাই এনি চান্স বড় ভাইকে দেখে কনফিউজ হওয়া যাবে না যে বড় ভাইও সাথে আছে, ঠিক আছে? বড় ভাই কিন্তু সাথে নাই, বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এরপরে ঢাকার বনানীতে শাখা খুলতে রাবেয়াকে কোন আইনগত দলিল সংগ্রহ করতে হবে? এটা একটু কঠিন, ঠিক আছে? এটার অ্যান্সার আমি বলে দেই, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। ঠিক আছে, যখন তোমরা কি বলে পৌর এলাকার ভিতরে, এই যে ঢাকার বনানী অবশ্যই পৌর এলাকার ভিতরে সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, সো সিটি কর্পোরেশনের মধ্যে পড়লে এক মালিকানা ব্যবসায় হইলেও তোমাকে কি সংগ্রহ করতে হবে? ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আচ্ছা, আমরা এরপরে আরেকটা দেখি। প্রথমে বলছে অংশীদারি ব্যবসা কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসা বলে। ডেফিনেশন কিন্তু সবার ক্লাস করে মুখস্থ হয়ে যাওয়া উচিত। কালকে কয়টায় ক্লাস? কালকে 4টায় ক্লাস। কোন ধরনের ব্যবসায় গোপনীয়তা রক্ষা পায় বেশি? এটার অ্যান্সার হবে এক মালিকানা ব্যবসায়। কেন? কারণ এক মালিকানা ব্যবসায় একজনই মালিক, তার কাছে সব রকমের ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন সে বাদে কেউ জানবে না, সে না চাওয়া পর্যন্ত কোনো ইনফরমেশন বাইরে যাবে না। সো সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা পায় হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এরপর আমরা যদি একটু উদ্দীপকটা দেখি, সুমন, সুজন ও স্বপন 3 ভাই মিলে 3 বছরের জন্য একটা সেলুন প্রতিষ্ঠা করে। তারা সকলে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে, কিন্তু সুমন ও স্বপন দেশে থাকায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব পালন করে। সুজন বিদেশে থাকায় ব্যবসার কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। সো আমাদের হেডলাইন হচ্ছে এটা, সুজন বিদেশে থাকায় ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তোমাদের কাছে জানতে চাইছে উদ্দীপকের সুজন কোন ধরনের অংশীদার? বলো সবাই, অন্যান্য কথা বাদ দিয়ে বলো যে সুজন কোন ধরনের অংশীদার। সবাই অ্যান্সার বলে দাও, সুজন কোন ধরনের অংশীদার? আশা করি এটা তো পারবা। সুজন হচ্ছে কোনো রকমের ব্যবসায় অংশগ্রহণ করে না, নামমাত্র অংশীদার। আচ্ছা, জাহেদা বলছে হচ্ছে নামমাত্র অংশীদার। তোমরা কি সবাই আসলে মেইন পড়া বাদ দিয়ে অন্যান্য কথা বলতেছো? এত কষ্ট করে ক্লাস করতেছো, পরীক্ষা রেখে, পরীক্ষা সামনে, পরীক্ষা দিয়ে এসে ক্লাস করতেছো, এখন যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু লাভ নাই কোনো। ঘুমন্ত অংশীদার। আচ্ছা, অ্যান্সারটা হবে হচ্ছে ঘুমন্ত অংশীদার। ঘুমন্ত অংশীদার। ঠিক আছে, এখন কেন? কারণ ও ব্যবসায় টাকা বিনিয়োগ করছে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতেছে না। এই ধরনের যাদের ক্যারেক্টারিস্টিক্স তাদেরকে আমরা বলি হচ্ছে ঘুমন্ত অংশীদার। এরপরটা চলে আসি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপ সাধন প্রক্রিয়ার যৌক্তিকতা। দেখো বিলোপ সাধন প্রক্রিয়া কি বলছে? 3 বছর পর ব্যবসার সময় পার হলে সুমন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, ফলে প্রতিষ্ঠানটির বিলোপ সাধন হয়। এখন এখানে হেডওয়ার্ড কোনটা? মৃত্যুবরণ করা। এই যে কোনো অংশীদার যদি মারা যায় তাহলে কোন ধরনের বিলোপ সাধন হয়? এটা হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। আর ডিটেলস পড়াবো হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা আজকে জাস্ট দেখলাম যে কোন চ্যাপ্টার থেকে কোন রকমের কোশ্চেন আসবে আর হচ্ছে কনফিউজিং এমসিকিউ গুলো, তোমাদের এই সব কিছুই আমি নেক্সট ক্লাসে পড়াবো বিশেষ ঘটনা সাপেক্ষে। এবং তোমাদেরকে আমি ট্রিক্সও দেখাই দিব যে কিভাবে তোমরা মনে রাখবা যে কোনটা কোন ঘটনার আন্ডারে পড়ে। সো সবগুলোই দেখাই দিব বিশেষ ঘটনা সাপেক্ষে। হ্যাঁ, অনেকে বলছে বিশেষ ঘটনা সাপেক্ষে। ওকে, এই গেল হচ্ছে আমাদের 2টা চ্যাপ্টার। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা বিপণন চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। একজন বলছে হচ্ছে অংশীদারের ধরনগুলো বুঝালে ভালো হতো। অংশীদারের ধরনগুলো অবশ্যই আপা আগামীকালকের ক্লাসে বুঝাবো। আগামী ক্লাসের কালকের ক্লাসটা হবে হচ্ছে তোমাদের বইয়ের পুরো ফুল রিভিশন। ঠিক আছে, তোমরা যদি বলো যে আপু ক্লাস করে জাস্ট একবার একটু সব দেখে পরীক্ষা দিতে চাই, সেটাও করতে পারবা, সব সুন্দর মতো বুঝাই দিব, কোনো টেনশন নাই। আমরা একটু 9 নম্বর চ্যাপ্টারটা দেখি যেখান থেকে সিকিউ আসবে। আপু এই অধ্যায় কি পুরোটা পড়াবেন? কালকে সব পড়াবো। 1 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর পাতা থেকে 12 নম্বর চ্যাপ্টারের লাস্ট পাতা পর্যন্ত যা ইম্পর্টেন্ট আছে সব পড়াবো, ওগুলো থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, সো কালকের ক্লাসটা বেসিক্যালি ফাইনাল রিভিশন লাইভে কি হয়, তোমরা লাস্ট একবার পুরো বইটাকে রিভাইজ করবা, দেন নিজের মতো একবার পড়াশোনা করবা, শেষ। ওকে, চলে আসি বিপণনে। আমি শর্টে লিখে দিচ্ছি, বুঝছো? বিপণন চ্যাপ্টারে বেসিক্যালি আমরা কি কি পড়বো। বিপণন চ্যাপ্টারে প্রথম টপিকটা হচ্ছে বিপণনের কার্যাবলী। কি কি কার্যাবলী? আমরা তো বিপণন তো জানি যে প্রোডাক্টের, এই যে প্রোডাক্ট ক্রয় থেকে শুরু করে ভোক্তাদের পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সকল কিছুকে একসাথে বলা হচ্ছে বিপণন। সো বিপণনে কি কি আছে? ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ। এই হচ্ছে বিপণনের টোটাল 9টা কার্যাবলী। এরপরে আসে হচ্ছে বন্টন প্রণালী। ওই যে বন্টন প্রণালী পড়ছি না, উৎপাদনকারী থেকে ভোক্তা, উৎপাদনকারী থেকে খুচরা ব্যবসায়ী দেন ভোক্তা, উৎপাদনকারী থেকে পাইকার খুচরা ব্যবসায়ী ভোক্তা, উৎপাদনকারী থেকে এজেন্ট ভোক্তা, উৎপাদনকারী থেকে এজেন্ট খুচরা ব্যবসায়ী ভোক্তা। পুরো 5টা বলে দিছি, এই 5টাই তোমাদের বইয়ে আছে। এরপরে আসে হচ্ছে বিজ্ঞাপন নিয়ে কথাবার্তা আছে, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী, খুবই ইম্পর্টেন্ট। এইটা থেকে সিকিউ থাকে, এইটা থেকেও সিকিউ থাকে, অবশ্যই এখানে মোটামুটি মেজরিটি জিনিস থেকে সিকিউ থাকে।
এই জন্যই এই চ্যাপ্টারটা আজকে নিছি, কারণ এখানে বেশিরভাগ চ্যাপ্টার থেকে সিকিউ থাকে। আপু 10ম অধ্যায় কি কালকে পড়াবেন? হ্যাঁ পড়াবো, কালকেই পড়াবো। এরপরে চলে আসি কিছু এমসিকিউতে। আমরা এখানে টোটাল 4টা টপিক দেখছি, তোমাদের কিন্তু এই বিপণন 9 নম্বর চ্যাপ্টারে কিন্তু এই 4টা টপিকই দেওয়া। বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালী, বিজ্ঞাপন, আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। ওকে, বলো বিপণনের অপর নাম কি? এটা তোমাদের সবারই পারা উচিত, একটা চ্যাপ্টার হেডলাইন এটা। আপু বিপণনের কয় ধরনের বাধা দূর হয়? বিপণনে তোমার স্থানগত, সময়গত, তারপরে হচ্ছে পরিবহন, সময়গত, স্থানগত, আরো কয়েকটা আছে, টোটাল মনে হয় 6 ধরনের বাধা দূর হয়। ঠিক আছে, আমি এক্স্যাক্ট বললাম না, কারণ আমার এখন একদম এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়তেছে না, আমি কালকের ক্লাসে অবশ্যই বলে দিব। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা সি, এটা বলতেছে সি। হ্যাঁ, বিপণনের অপর নাম কি? বিপণনের অপর নাম হচ্ছে বাজারজাতকরণ। এরপর ক্রেতা ও ভোক্তার মানসম্মত পণ্য পাওয়ার মাধ্যম কোনটি? ক্রেতা এবং ভোক্তা কোনটির মাধ্যমে মানসম্মত পণ্য পায়? সেটা হচ্ছে বিপণনের মাধ্যমে। এখন ক্রেতা ও ভোক্তা কিন্তু এই যে তুমি গুদামজাতকরণ, পরিবহন করো, প্রমিতকরণ করো, পর্যায়িতকরণ করো, মানে তুমি কি ভোক্তাকে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা দিতে চাও, সো মানসম্মত প্রোডাক্ট পাবে হচ্ছে বিপণনের মাধ্যমে। বিপণনের কাজ কয়টি? এটা আমি একটু আগে বিপণনের কাজগুলো বলতে চেয়ে বলে দিচ্ছি, যাদের মনে আছে তারা অ্যান্সার পারবে। সো বিপণনের কাজ কয়টি? তোমরা সবাই বলবা হচ্ছে 29 নম্বরের অ্যান্সার, বিপণনের কাজ কয়টি? বিপণনের কাজ হচ্ছে, আচ্ছা ক্লিয়ার আসে না যারা, তারা একটু নেটটা চেক করো তোমাদের। বিপণনের কাজ হচ্ছে, সবাই বলতেছো হচ্ছে সি, অ্যান্সার হবে হচ্ছে ডি, অ্যান্সার হবে হচ্ছে 9টি। ঠিক আছে, আচ্ছা রেকর্ড ক্লাস কি পাবা কিনা? গ্রুপে লাইভ আছে, যাদের পরে মনে হয় আরেকবার দেখবা, দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো কেন ডি, আমরা একটু পিছনে যাই। এই যে দেখো কয়টা ক্রয়, 1 2 3 4 5 6 7 8 9, ভোক্তা বিশ্লেষণ হচ্ছে একটা। এই হচ্ছে টোটাল 9টা কার্যাবলী। সো বিপণনের কার্যাবলী যদি আসে অ্যান্সার হবে হচ্ছে 9টা। এরপরে দুইটা কনফিউজিং কোশ্চেন, বিপণনের অন্যতম কাজ, বিপণনের আবশ্যিক কাজ। ঠিক আছে, প্রথমে আমি বলে দেই বিপণনের অন্যতম কাজ কোনটা। বিপণনের অন্যতম কাজ হচ্ছে ক্রয়, অন্যতম থাকলে অ্যান্সার হবে ক্রয়। আর যদি বলে বিপণনের আবশ্যিক কাজ কোনটা বা আবশ্যকীয় কাজ কোনটা, অ্যান্সার হবে 2। ঠিক আছে, বিক্রয়। সো আমি কি বললাম, বিপণনের অন্যতম কাজ কোনটি? তোমাদের ক্রয় বিক্রয় লাইনের প্রথম লাইনগুলোতেই দেওয়া আছে অন্যতম কাজ কোনটা, আবশ্যকীয় কাজ কোনটা। বিপণনের অন্যতম কাজ হচ্ছে ক্রয়, বিপণনের আবশ্যকীয় কাজ হচ্ছে বিক্রয়। আশা করি কারো আর এই এমসিকিউগুলো ভুল হবে না। এরপরে পণ্যের মূল্য স্থির করা হয় বিপণনের কোন কাজের মাধ্যমে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পণ্যের মূল্য স্থির করা হয় বিপণনের কোন কাজের মাধ্যমে? তোমরা যারা আসো সবাই একটু অ্যান্সার বলে দাও, কোনটার মাধ্যমে বিপণনের ক্ষেত্রে তোমার পণ্যের মূল্য স্থির করা হয়? এটা হচ্ছে আমার কোশ্চেন 32। বলো তো দেখি, পণ্যের মূল্য স্থির করা হয় কোনটা দিয়ে? 32 নাম্বারটার অ্যান্সার আপু স্লাইডের দাগানো বই, স্লাইডে দাগানো বই, স্লাইড আপু দিয়ে দিব, দাগানো বই দিয়ে দিচ্ছি। দাগানো বইটা তোমরা ডাউনলোড করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আর হচ্ছে বলো 32A। ওকে, অ্যান্সার হবে প্রমিতকরণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, প্রমিতকরণ হবে অ্যান্সার। এরপরে মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে কি বলে? এটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে পর্যায়িতকরণ। প্রমিতকরণ, পর্যায়িতকরণ খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, ডিফারেন্সগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। আর তোমাদের সৃজনশীলের ক্ষতে প্রায় হচ্ছে এই কোশ্চেনটা থাকে, প্রমিতকরণ বলতে কি বোঝায়, পর্যায়িতকরণ বলতে কি বোঝায়। সো আমরা হচ্ছে দেখলাম হচ্ছে বিপণন চ্যাপ্টারের কনফিউজিং এমসিকিউগুলো কি কি। অন্যতম কাজ কোনটা? ক্রয়। আবশ্যকীয় কাজ কোনটা? বিক্রয়। মূল্য স্থির করা হয় কোনটার মাধ্যমে? প্রমিতকরণ। তারপরে হচ্ছে মান অনুযায়ী পণ্যকে ভাগ করলে সেটা কি হয়? পর্যায়িতকরণ। ঠিক আছে, এরপরে চলে আসা হচ্ছে আমরা একটা সিকিউ যদি দেখি, কতে বলছে হচ্ছে কোনটি উৎপাদনকারী ও ভোক্তার মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে? এটার অ্যান্সার হবে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীরা। মধ্যস্থ ব্যবসায়ীরা যারা উৎপাদন করে তাদের থেকে ভোক্তার মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। প্রমিতকরণ বলতে কি বোঝায়? এটা তোমরা অলরেডি জানো যে পণ্যের মান, গুণাগুণ, আকার, আকৃতি ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করার যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে প্রমিতকরণ। আচ্ছা, আমরা একটু যদি মেইন অ্যান্সারটা দেখি, আলম সাহেব তার বেকারিতে নানা রকম রুটি, বিস্কুট, কেক, চানাচুর উৎপাদন করে আকর্ষণীয় মোড়কে নিজস্ব ভ্যানে করে বিভিন্ন খুচরা ব্যবসার কাছে পৌঁছে দেন।
পণ্য উৎপাদনে তিনি সবসময় ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে থাকেন। ঠিক আছে, সো তোমরা দেখো উনি এই যে বিভিন্ন রকমের বেকারি প্রোডাক্ট তৈরি করে খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেন। আর খুচরা ব্যবসায়ী তো বুঝি আমরা, ওই যে আশেপাশে যে মুদি দোকানি বা এরা থাকে, সো এরা আর কি তোমার কাছে প্রোডাক্টটা সেল করে, ভোক্তার কাছে সেল করে। সো আলম সাহেবের পণ্যের বন্টন প্রণালীর ধরন কোনটা? ওনার বন্টন প্রণালীটা যদি আমি একটু লিখি, তোমরা চেষ্টা করো যে সৃজনশীল লেখার সময় যদি এরকম ছক করে একটা দেখাইতে পারো তীর চিহ্ন দিয়ে। সো প্রথমে আসতেছে হচ্ছে উৎপাদনকারী। উৎপাদনকারী সে কি করছে? প্রোডাক্টটা হচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছে নিয়ে গেছে, আর মাঝখানে কেউ নাই। খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে প্রোডাক্টটা কে নিচ্ছে? খুচরা ব্যবসায়ী থেকে প্রোডাক্ট নিয়ে গেছে হচ্ছে আমি, তুমি, ভোক্তা। ঠিক আছে, তুমি আমি দুজনেই ভোক্তা। সো এই হচ্ছে বন্টন প্রণালী। এই যে ওর যে তোমার হচ্ছে কি বলে রুটি, বিস্কুট, কেক এগুলো উৎপাদন করে ভোক্তার কাছে কিভাবে পৌঁছাইছে, এই সিস্টেমটা ফলো করে ভোক্তার কাছে পৌঁছাইছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। আলম সাহেব একজন দক্ষ ব্যবসায়ী, এটা তোমরাই এক্সপ্লেন করতে পারবা, এটার কোনো অ্যাকুরেট অ্যান্সার নাই। কিন্তু কেন আলম সাহেবকে দক্ষ ব্যবসায়ী বলবো? কারণ সে ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করে পণ্য তৈরি করে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে বিপণন চ্যাপ্টারের কোশ্চেন। এখন যেহেতু অনেক রাত হয়েছে, এখন এই টাইমে তোমাদেরকে গেম প্ল্যানটা বলে দেওয়ার একটা ভালো সময়। এবার আসা হচ্ছে গেম প্ল্যানে। সো সবাই হচ্ছে একটু আবার মনোযোগ দেই। এখন হচ্ছে কোন চ্যাপ্টারগুলো পড়াই লাগবে সেটা বলবো, কোন চ্যাপ্টারগুলো তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ বলবো, এবং এরপরে তোমরা কে কোনটাতে ভালো ওই অনুযায়ী ডিসিশন নিবা যে এটা পড়বো বা এটা পড়বো। আর অবশ্যই আমি পিডিএফ দিয়ে দিব। যারা এখনো পিডিএফ নিয়ে চিন্তিত যে আপু পিডিএফ দিবে কিনা, পিডিএফ আমি দিয়ে দিব। পিডিএফ তো তোমাদের জন্যই, পিডিএফ আমি রেখে কি করব? পিডিএফ তোমাদের জন্যই পিডিএফ দিয়ে দিব। প্রথমে আমি হচ্ছে 3টা চ্যাপ্টার মার্ক করতেছি, যেটা আমরা আজকে পড়ছি এবং যেটা আচ্ছা এই সাবজেক্টের পিডিএফ দিবেন না? পিডিএফ দিব। এই সাবজেক্টে পিডিএফ দিবেন না? পিডিএফ দিব। আর কিছু আছে? আচ্ছা ওকে, দেখি আমরা 1 নাম্বার চ্যাপ্টার কি ব্যাপার, 1 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই 3টা চ্যাপ্টার পড়ছি, তোমরা সবাই 3টা চ্যাপ্টার অলরেডি বুঝে গেছো। ঠিক আছে, সো এই 3টা চ্যাপ্টার তোমরা খুব ভালো মতো পড়বা ফর সিকিউ প্লাস এমসিকিউ। ঠিক আছে, আমি হচ্ছে লিখে দিচ্ছি যেগুলো তোমরা আজকে সিকিউ প্লাস এমসিকিউ দেখবা। এবং আজকে রাতে আমি যে 3টা চ্যাপ্টার পড়াইছি, এই 3টা চ্যাপ্টার যাতে তোমাদের অবশ্যই আজকে রাতের মধ্যে একটা রিক্যাপ করে তোমরা দেখে ফেলবে। এগুলো হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউর জন্য। এরপরে আসা হচ্ছে ব্যবসা, উদ্যোগ এবং আত্মকর্মসংস্থান। এই 2টা চ্যাপ্টার কিন্তু খুবই ইজি। ঠিক আছে, ব্যবসা উদ্যোগের মধ্যে তেমন কিছুই নাই, উদ্যোগ এবং উদ্যোক্তার ডিফারেন্স আছে, আরও কিছু কথাবার্তা আছে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কি কিছু প্রতিষ্ঠানের নাম আছে, ওই যে মাইডাস, ব্রাক, আরও কি কি যেন। সো এই চ্যাপ্টারগুলো খুবই ইজি, তোমরা এটা একটু দেখে ফেলবা। ঠিক আছে, এটা বাদ দিও না, কারণ তোমাদের বাদ দেওয়ার চ্যাপ্টারের মধ্যে আরও কিছু কঠিন চ্যাপ্টার আছে। সো ওই কঠিন চ্যাপ্টারগুলো বাদ দিও, কিন্তু এগুলো বাদ দিও না। 3 অধ্যায়টাকে কালকে পড়াবেন, 12টা অধ্যায় কালকে পড়াবো, শুধু 3 না, আমি তো বললামই 1 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত সব পড়াবো। এই 2টা চ্যাপ্টার খুবই ইজি, এটা তোমরা একবার দেখে ফেলবা। আইনগত পরিবেশটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইনগত পরিবেশটা হচ্ছে একদম সেম, সিকিউ প্লাস এমসিকিউ। এখন ব্যবসায় পরিকল্পনা, ব্যবসায় পরিকল্পনা চ্যাপ্টারে তোমার আসতে হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং। তোমাদের অনেকেরই এই টপিকটা কঠিন লাগে যে আপু ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিং বুঝি না। এরপরে হচ্ছে যে বিপি নামে কি কি যেন আছে। আচ্ছা আপু বিপণন উৎপাদন করে ভোক্তার মাঝে হিসেবে উৎপন্ন করে। আচ্ছা তোমাদের হচ্ছে তাইলে মনে হয় 2টাই অ্যান্সার হিসেবে নিচ্ছে। আমি যখন টেস্ট পেপারে অ্যান্সার দেখছি সেটা হচ্ছে উৎপাদনকারী ও ভোক্তার মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে মধ্যস্থ ব্যবসায়ীরা। সো এটা কি বইয়ে বলা আছে? তাহলে বইয়ে বলা থাকলে তোমরা অবশ্যই বিপণন অ্যান্সার নিবা। আমি হচ্ছে টেস্ট পেপার যখন তখন আমরা দেখছি হচ্ছে কি মধ্যস্থ ব্যবসায়ী বলা আছে, মানে খুচরা ব্যবসায়ী, পাইকার ব্যবসায়ী আর হচ্ছে এজেন্টের কথা বলা আছে। তাও তোমরা টেনশন নিও না, তোমরা যেহেতু কোশ্চেন বলছো আমি দেখে তোমাদেরকে অবশ্যই কালকে কনফার্ম অ্যান্সার জানাবো। এরপর আসো ব্যবসায় পরিকল্পনা। সো ব্যবসায় পরিকল্পনাটাকে না আমি একটু মার্ক করে রাখি, সেটা হচ্ছে এটা আমি লাস্টে বলবো। ব্যবসায় শিল্প তোমাদের অনেকের কাছে এটা মোটামুটি কঠিন লাগে এবং এটা থেকে না সিকিউ কম আসে। সো তোমরা চাইলে এটাকে খুব ভালো মতো এমসিকিউর জন্য পড়ে ফেলতে পারো। ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কি কি আছে? ব্যবস্থাপনার ডেফিনেশন আছে, তারপর হচ্ছে যে ব্যবস্থাপনার যে 7টা কার্যাবলী,
পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নির্দেশনার পরে হচ্ছে সমন্বয়, নিয়ন্ত্রণ। এই যে টোটাল যে তোমার 7টা স্টেপ আছে, এই 7টা স্টেপ খুব ভালো মতো পড়বা, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপরে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, এই চ্যাপ্টারটাতে তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, এটা অনেকেই বলছে যে কঠিন লাগে। এখন সহায়ক সেবার মধ্যে ওই যে উদ্দীপনামূলক, উৎসাহমূলক, সেবামূলক, এই যে সেবাগুলো আছে অনেকেই বুঝো না যে কর অবকাশ কোথায় যাবে বা এই ফ্যাসিলিটি কোথায় যাবে। সো এটা যেহেতু অনেকের কাছে একটু কনফিউজিং লাগে এবং সিকিউ থেকে ধরতে পারো না, আমি বলবো তোমরা এটা হচ্ছে ভালো মতো এমসিকিউর জন্য পড়বা, ঠিক আছে। এরপরে এই চ্যাপ্টার তো ম্যান্ডেটরি পড়াই লাগবে, ইজি সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই আসে। ব্যবসার যে সামাজিক দায়বদ্ধতার চ্যাপ্টারটা, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা, এখানে সৃজনশীল কি আসবে সেটাও বলে দিই। গতে আসবে হচ্ছে এক প্যাটার্নের হচ্ছে উদ্দীপকে ধরো কোনো একজন ব্যক্তি ব্যবসার নীতি নৈতিকতা ফলো করছে, অ্যান্সার হবে নৈতিকতা, ব্যবসার নৈতিকতা মেনে চলেছে। কোনো একজন হয়তো কোনো গারবার করছে, ঠিক আছে, সো সেক্ষেত্রে বলবে ব্যবসার নৈতিকতা মেনে চলেনি। আরেকটা আছে হচ্ছে খিদা লেগে গেল, আচ্ছা এই যে খিদা লেগে গেল বলে আমার আরো ক্ষুদা লাগাই দিচ্ছে, এটা কোনো কথা? আমি কিন্তু সেই তোমাদের অফিসে আসছি হচ্ছে আরো আগে, এসে তারপরে তোমাদের স্লাইডগুলো আরো ঠিকঠাক করতেছিলাম, তোমাদের এই যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট দেখতেছিলাম, এরপরে ডাইরেক্ট তোমাদের ক্লাসে চলে আসছি। এবং তোমরা তো বাসায় আসছো, আপু অফিসে আসি, বাসায় যেয়ে তারপরে খাবো, ঠিক আছে। এক্সট্রা পেজ নিয়ে বাড়তি ভরাট করিনি, কিছু হবে? আচ্ছা, বৃত্ত ভরাট করিনি, এটা আসলে আমি কিছু না বলি, এটার ব্যাপারে আসলে আমি জানি না। সো আমি যদি তোমাকে বলি কিছু হবে না, সেটাও ভুল হবে, যদি কিছু বলি যে কিছু হবে, এটাও তোমার জন্য টেনশনের। সো আপাতত যা করে, আমি শুধু একটা কথাই বলবো, যা করে আসছো করে আসছো, এখন আপাতত সামনে কি আছে এটার জন্য ফোকাস দাও, কারণ সময় খুবই কম। সো আপাতত অন্যদিকে না যাই। ব্যবসায়িক নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ইজিলি সিকিউ অ্যান্সার করতে পারবা। আর সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে 4টা পক্ষ ছিল, ওই যে শ্রমিক, সরকার, কর্মচারী, সাধারণ জনগণ, সমাজের প্রতি যেটা। সো এই 4টা পক্ষ থেকে একটা এমসিকিউ থাকবে। আর এই চ্যাপ্টার তো আর বলাই বাহুল্য, এটা পড়বা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য, ঠিক আছে। ভালো মতো এই চ্যাপ্টারটা থরলি রিডিং পড়বা এমসিকিউর জন্য। এখন তোমাদের হচ্ছে চ্যাপ্টার 12টা, আশা করি যারা শুরু থেকে ক্লাসে ছিলা 1, 3, 9 নাম্বার চ্যাপ্টার তোমাদের মাথায় অনেকটা মনে পড়ছে যে আচ্ছা এই টপিকগুলো আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই 3টা চ্যাপ্টার তোমরা আজকের মধ্যে শেষ করে ফেলবা। আর যাদের কাছে মনে হচ্ছে যে আমি নট ম্যান্ডেটরি যে তোমরা আমি বলছি এটা এমসিকিউর জন্য, এই জন্য এমসিকিউর জন্যই পড়বা, তোমরা যারা ভালো পারো তোমরা সিকিউর জন্য দেখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তোমাদের টোটাল 12টা চ্যাপ্টার, এইটা থেকে কখনোই কোনো সিকিউ আসে না। বাকি 11টা থেকে যদি 11টা কোশ্চেনও আসে, তুমি যদি 3টা বাদ দাও, স্টিল তুমি কি কমন পাবা। আর আপু তো বলছি যে তোমাদের কাছে কঠিন লাগলে মাত্র 2টা বাদ দিবা, তাইলে তোমার কাছে কোশ্চেন থাকে কয়টা? 9টা। 9টা থেকে তুমি অ্যান্সার করবা কয়টা? 7টা। সো এটা হচ্ছে মোটামুটি একটা ওভারঅল প্ল্যান, যে সবচেয়ে ভালো করে পড়বা হচ্ছে যেগুলো থেকে সবসময় কোশ্চেন আসে। 1, 4, 9, 11, তারপরে যে এগুলো হচ্ছে খুব ভালো মতো পড়বা। এই 2টা চ্যাপ্টার দেখবা, এই 2টা চ্যাপ্টার থেকে মাঝে মধ্যে মিক্স করে একটা কোশ্চেন দেয়। এই হচ্ছে তোমার মোটামুটি চ্যাপ্টারের কথাবার্তা। এখন আসে হচ্ছে যার যেটা কঠিন লাগে সে ওইভাবে সিলেকশন করো, যে আপু আমি হচ্ছে এই যে কোনটা যেন ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবাটা খুব ভালো মতো চিনতে পারি, তাহলে অবশ্যই তুমি এটা পড়বা। তুমি হয়তো তোমার অন্য কোনো কঠিন লাগে এমন চ্যাপ্টারটা স্কিপ করে শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা, বাকিগুলো হচ্ছে তুমি সিকিউর জন্য দেখবা। আচ্ছা, এই ছিল হচ্ছে তোমাদের মোটামুটি আজকের ক্লাস। আমরা এখানে মোটামুটি বললাম যে আমরা কিভাবে কি করব, এবং আগামীকালকের ক্লাসের পর আর কারোর জন্য কোনো সমস্যা থাকবে না। কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সিকিউর জন্য লিখে দিচ্ছি, এই যে দেখো এমসিকিউ সিকিউ এমসিকিউ সিকিউ লেখা আছে, তারপরে স্টার্ট দেওয়াগুলো তো মাস্ট পড়বা। আর এমসিকিউর জন্য হচ্ছে এই যে বাংলাদেশের শিল্প, তারপরে হচ্ছে সহায়ক সেবা, আর এই যে 12 নম্বর চ্যাপ্টার, এই কটা হচ্ছে ভালো মতো এমসিকিউর জন্য দেখবা। সাজেশন দিবেন না? অবশ্যই সাজেশন দিব, সবই আছে তোমাদের জন্য। তোমরা কি একটু পর্ব চলে আসো, অনেকে জানো না, আমি কিন্তু সে শুরু থেকে কয়েকবার বলে ফেলছি, তোমাদের জন্য দাগানো বই আছে, তোমাদেরকে আপু পিডিএফ দিয়ে দিব, তোমাদের জন্য সাজেশন আছে, সো সবই আছে, চিন্তার কোনো কারণ নেই। এখন তোমরা হচ্ছে অনেক লম্বা টাইম ধরে ক্লাস করতেছো এবং আমি অনেক খুশি যে তোমরা ফুল টাইমে অ্যাটেন্ড ছিলা। এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস। এখন তোমাদের কয়টা চ্যাপ্টার পড়লাম আমরা? 3টা চ্যাপ্টার পড়ছি, ঠিক আছে। 3টা চ্যাপ্টার কোনটা? 1 নাম্বার, 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার। সো তোমরা আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদের টপিকগুলো মনে পড়ছে। এখন কথা হচ্ছে তোমাদের টাইম কম যেহেতু, সেক্ষেত্রে আমি বলবো আজকে রাতে একটু কষ্ট করে টপিকগুলো পড়ে ফেলা। আমি যেই 3টা চ্যাপ্টার পড়াইছি একটু ভালো করে দেখো, আপুর পিডিএফটা দেখো, এমসিকিউগুলো দেখো। আর এরপরে হচ্ছে
তোমাদের বাকি যে আমি ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়ে দিলাম ওগুলোও দেখতে থাকো। এখন আগামীকালকে হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে 4টায়, তার মধ্যে তো তোমরা যেটা করবা দাগানো বইয়ের পিডিএফটা নিয়ে ফেলবা। দাগানো বই কিন্তু আমি কিন্তু আপু 4টা একটা পেজ দিয়েছি এবং তোমাদেরকে কিন্তু লিঙ্ক দিয়ে দিছি। সবাই অ্যাপে দাগানো বইটা পেয়ে যাবা, ডাইরেক্টলি অ্যাপ থেকে ডাউনলোড করে রাতের মধ্যে একবার পুরো বইটা দেখবা। দাগানো বই থেকে দেখলে কিন্তু তোমার পড়ার টাইম খুব কম লাগবে, ঠিক আছে? কারণ আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই তোমাদেরকে দাগাই দিছি। সো তোমাদের আজকের মধ্যে কাজ হবে, অথবা এফআরএল এর আগের মধ্যে কাজ হবে কি সবগুলা দাগানো বই পড়ে ফেলা। এখন দাগানো বই পড়া শেষ হলে আগামীকালকে তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে 4টায়। আমি এবং তোমাদের অন্তি আপু হচ্ছে তোমাদের ক্লাস নিব, ফারজানা অন্তি আপু। আমরা মিলে তোমাদের ম্যানেজমেন্টের টোটাল 12টা চ্যাপ্টার পড়াবো। একটি সৃজনশীলের জন্য কয় পৃষ্ঠা লিখবো, একটি সৃজনশীলের জন্য কয় পৃষ্ঠা লিখবো এটা আমি কালকে বলে দিব, ঠিক আছে? তোমরা অনেক পড়াশোনা করছো। আচ্ছা সবাই, আচ্ছা এখন আরেকটা জিনিস বলে দেই যে তোমাদের ক্লাস কেমন লাগছে এটা একটু আমাকে আগামী 1 মিনিটের কমেন্টে সবাই একটু বলে যাবা যে ক্লাস কিরকম লাগছে, তোমরা কি সব বুঝতে পারছো কিনা। আমি কথা শেষ করার আগেই সবাই আল্লাহ হাফেজ বলে চলে যাচ্ছে। আচ্ছা সবাই কি পড়া বুঝতে পারছো? কোথাও কি কারো কনফিউশন হয়েছে যে না আপু এটা বুঝি নাই বা আগামীকালকে বোঝা লাগবে? যদি এরকম থাকে আমি অবশ্যই আগামীকালকে বোঝাই দিব। সো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লাসটা বুঝতে পারছো কিনা। আর হচ্ছে যারা পিডিএফ এর কথা বলতেছো সবার জন্য পিডিএফ আছে, সবাইকে আমি পিডিএফটা আমি ক্লাস শেষ করে বাসায় যাই, বাসায় যেয়েই তোমাদের জন্য পিডিএফটা আমি আপলোড করে দিব। ওকে আচ্ছা দাগানো বই কিভাবে পাবো? অ্যাপে পেয়ে যাবা, দাগানো বই অ্যাপে পেয়ে যাবা। যারা দাগানো বইয়ের কথা জিজ্ঞেস করতেছো অ্যাপে পেয়ে যাবা। ওকে সবাই বলছো অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ কালকের ক্লাসটা আরো ভালো হবে। তোমাদের সাথে আমার কালকে ক্লাস হচ্ছে 4টা বাজে, অবশ্যই সবাই কালকে 4টা বাজে ক্লাস জয়েন করে ফেলবা। সো সবাইকে শুভরাত্রি আমি বলতেছি, কিন্তু তোমরা কেউ ঘুমায় না, অবশ্যই কিন্তু আজকের মধ্যে দাগানো বইটা একবার রিভাইজ দিয়ে ফেলবা, আমার পড়ানো 3টা চ্যাপ্টার রিভাইজ দিয়ে ফেলবা। এরপরে ইনশাল্লাহ বাকি যা প্রবলেম থাকবে আমরা আগামীকালকে ক্লাসে সলভ করে দিব। সবার সাথে দেখা হচ্ছে আগামীকালকে ফাইনাল রিভিশন লাইভে ঠিক বিকাল 4টা বাজে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।